সেন্স ইকোনমিক্স কামস ইনটু দ্য ম্যাটার, আমরা এই জায়গাগুলোকে কমপ্লিট করেছি, ঠিক আছে। আজকে আমরা ইকোনমিক্সের একটা খুব ইম্পর্টেন্ট, মানে যেটা দিয়ে আমরা খুব আগের দিন আই হ্যাভ অলরেডি ডিসকাসড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। বেসিক্যালি ওয়েন উই টক ইন মাইক্রোসেন্সে যখন আমরা কথা বলি, সেখানে আমরা কিন্তু দেখি যে আমাদের একটা মানুষকে নিয়ে যখন কথা বলছি বা একজনকে নিয়ে কথা বলছি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ঠিক আছে। কিন্তু আমরা যখনই সেটাকে অনেক জনকে নিয়ে কথা বলছি বা অনেক জায়গায় কথা বলছি বা সবাইকে একসাথে একটা কমিউনিটির কথা বলছি, একটা দেশের কথা বলছি, তখন কিন্তু আমরা সেটাকে ম্যাক্রো সেন্সে ভাবছি এবং সেটাকে কিন্তু আমরা বলি ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে। নাও when we are diving into economics, আমরা যখনই প্রথম ইকোনমিক্স এর কথা বলি বা ইকোনমিক্স এর ভাষা পড়ি, তখন প্রথম যে দুটো ফোর্স আসে, দ্য মেন টু ফোর্সেস অফ ইকোনমিক্স ইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই দুটো ফোর্স দ্বারা কিন্তু পুরো ইকোনমি, একটা গোটা দেশের ইকোনমি থেকে শুরু করে একটা পুরো জায়গার ইকোনমি, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ডিমান্ড সাপ্লাইয়ের জন্য কিন্তু আলটিমেটলি ম্যাটার করছে এবং চলছে, ঠিক আছে। এবং আমরা এই ডিমান্ড সাপ্লাইটা কিরম ভাবে দেখি, আমরা প্রত্যেকেই যখনই কিছু কিনি বা আমরা যে কনজাম্পশন করি বা আমরা যা কিছু মানে খাই বা যা কিছু জামা কাপড় পরি, যেখানে যেই বাস চড়ি, যেই অটো চড়ি, যেটাই করি না কেন, আমাদের প্রত্যেকের দুটো ফোর্স থাকে, একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে সাপ্লাই। আমরা আমরা কনজিউমার, আমরা কি করি, আমরা সবসময় ডিমান্ড দিক দিয়ে দেখি। আর আরেকটা হচ্ছে যে উল্টো দিক থেকে করছে, সে হচ্ছে সাপ্লাইয়ের দিক থেকে করছে, সে সাপ্লাইটা আমাদেরকে করছে। মানে আমি যদি এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাই আলু কিনতে, তাহলে আমি নিজেকে বলবো আই এম কনজিউমার, আমি ডিমান্ড করছি, এবং আরেকজন হচ্ছে সাপ্লায়ার, মানে যে সাপ্লাই করছে সে কিন্তু সাপ্লাই করছে এবং সে হচ্ছে সাপ্লায়ার, ঠিক আছে। এবং নাও কামিং টু দিস টু ফোর্সেস, আমরা প্রথমে আজকে খুব একটা বেসিক এই জায়গাটা থেকে ঢুকবো, ডিমান্ড সাপ্লাইটাকে খুব ভালো করে বুঝবো। এবং এটার খুব একটা বিখ্যাত একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা এই যখন ডিমান্ড সাপ্লাইটাকে আলোচনা করি বা ডিমান্ড সাপ্লাইটাকে পড়ি, আমরা না সবসময় একটা মার্কেটে ইকুইলিব্রিয়ামে যেতে চাই। ইকুইলিব্রিয়াম মানে, ধর আজকে সকালবেলা তোকে তোকে ইকোনমিক্স বুঝতে হবে না, তোকে স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে না, ম্যাথামেটিক্স বুঝতে হবে না, খুব নর্মাল সেন্সে যদি আমি একটা কথা বলি, যে আজকে যদি আমি সকালবেলা তোকে বলি যে তুই সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে গেছিস এবং বাজারের ব্যাগ নিয়ে চলে গিয়ে তুই আলু কিনতে গেছিস বা মাছ কিনতে গেছিস, তুই আলুটা কিনতে গেছিস, তুই আলু যে বিক্রি করছে তাকে জিজ্ঞেস করলি আমি 1 কেজি আলু কিনতে চাই, সে তোকে একটা প্রাইস অফার করলো, তার মানে তুই নিজেকে খুব ভালো মতন বুঝতে পারছিস তুই হচ্ছিস কনজিউমার, আর যে তোর উল্টো দিকে বসে আছে সে হচ্ছে সাপ্লায়ার বা প্রডিউসার, মানে সে বিক্রি করছে। আমরা যেটাকে বাংলায় খুব বলে থাকি ক্রেতা এবং বিক্রেতা, মানে আমি কিনছি আর একজন বিক্রি করছে, পরিষ্কার কথা। এবার আমরা যখন এই কিনছে বা বিক্রি হচ্ছে, সবসময় না একটা মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে। ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে কথার মানে, আমি যখন দেখবি আমরা যখনই কিছু কিনতে যাই, হয়তো আমরা অনেকে বার্গেনিং করি, মানে ধর আমি খুব সিম্পল সেন্সে যেটা বলছিলাম, যে তুই আলুওয়ালাকে গিয়ে বললি যে আপনি আমাকে তাহলে 1 কেজি আলু দিন, আমি আপনাকে তার বিরুদ্ধে কত টাকা দেবো, তো আলুওয়ালা বললো আমাকে তার বিরুদ্ধে 40 টাকা দিতে হবে। তার মানে দ্য প্রাইস অফ 1 কেজি অফ পোট্যাটো ইজ ₹40। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যে তোর মনেই হতে পারে যে না ₹40টা অনেক বেশি, তার মানে তুই তো ডিমান্ডের সাইড থেকে তুই একটা জিনিস চাইছিস, যে আমি আমার ডিমান্ড যখন করছি, আমার ডিমান্ডের সাইড থেকে তার মানে কোথাও একটা গিয়ে এমন জিনিস এক্সিস্ট করছে, যে আমি হয়তো ডিমান্ডটাকে ওরকম ভাবে করতে চাইছি না, মানে আমি 40 টাকা দিয়ে আমি কিনতে রাজি নয়, মানে তোর ডিমান্ড 40 টাকার নয়, বা 1 কেজি আলুর জন্য তুই 40 টাকা পে করতে রাজি নয়। আবার যে বিক্রি করছে সেও হয়তো 40 টাকার নিচে দিতে চাইছে না। তাহলে এখানে কিন্তু আমাদের একটা কোথাও ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হচ্ছে। তার মানে কি, যে তুইও তার মানে এত দাম দিয়ে আলু কিনতে চাইছিস না, যে তোকে বিক্রি করতে দিচ্ছে সেও তোকে এত দাম দিয়ে আলু বিক্রি এর থেকে কম দামে বিক্রি করতে চাইছে না। এই যে ডিসইকুইলিব্রিয়ামটা তৈরি হয়, কিন্তু বলা হচ্ছে একটা মার্কেট সবসময় কিন্তু ইকুইলিব্রিয়ামে চলে আসে। কিরম ভাবে আসে একটা মার্কেট ইকুইলিব্রিয়ামে আসে, হচ্ছে তুই হয়তো আলুওয়ালাকে বলতে পারিস যে না আমি 35 টাকা খুব জোর দেবো, তা সে হয়তো তোকে বললো যে না আমি 35 টাকায় দিতে পারবো না, 40 টাকায় লাগবে। এই করতে 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 আমাদের মধ্যে একটা বার্গেনিং হয়, প্রত্যেকটা কনজিউমার এবং যে প্রডিউসার আছে তাদের মধ্যে একটা বার্গেনিং হয়, যে কোনো প্রোডাক্টস এর জন্যই বলতে পারি, সেটা আলু হতে পারে, যাই হতে পারে, যে একটা বার্গেনিং তৈরি হয়। এই বার্গেনিংটা যখনই হয়, আমরা কিন্তু একটা ইকুইলিব্রিয়ামে কিন্তু আলটিমেটলি পৌঁছাই, উই কাম টু অ্যান ইকুইলিব্রিয়াম। কেমন, একটা টাইম আসবে দেখবি পুজোতে জামা কাপড় কেনার সময় এই জিনিসটা খুব হয়, মানে আমরা যখন ধর্মতলা বা স্প্ল্যানেডে জামা কাপড় কিনতে যাই, আমরা ম্যাক্সিমাম সময় বার্গেনিং করি যে না আমি এত দাম দিতে পারবো না, সে বলে আমি এর থেকে কমে দিতে পারবো না। বাট আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম, সে আলুওয়ালা তুই বলবি নিজেদের মধ্যে যে ঠিক আছে আপনার কথাও থাক আমার কথাও থাক, আই উইল পে ₹38 ফর 1 কেজি অফ পটেটো, আমি 38 টাকা দেবো, তার থেকে বেশি টাকা দিতে পারবো না। তাহলে তখন কি হলো, তার মানে সেও আলটিমেটলি রাজি হয়ে গেল, তুইও আলটিমেটলি রাজি হয়ে গেলি। এইটাকে বলা হচ্ছে, যেখানে ডিমান্ড আর সাপ্লাই একে অপরকে মিট করছে, এটাকে বলা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। এটা নিয়ে অ্যাডাম স্মিথ একটা খুব বিখ্যাত কথা বলেছিল। অ্যাডাম স্মিথ বলেছিল প্রত্যেকটা মার্কেটে না
একটা করে ইনভিজিবল হ্যান্ড আছে। ইনভিজিবল হ্যান্ড মানে মানে যেটাকে বাংলায় বলতো অদৃশ্য হাত, মানে বলতে চাইছে তুই ভালো করে দেখবি সকালবেলার বাজার, বা তুই যদি ভালো করে, বাজারটা কিন্তু সবচেয়ে বড় ইকোনমিক্স এর জায়গা, ঠিক আছে? মানে আমরা হয়তো ইকোনমিক্স অনেক বই খাতা দিয়ে পড়ি, আমরা প্রচুর ডেটা অ্যানালিটিক্স করি, প্রচুর ডেটা সায়েন্স শিখি, কিন্তু যারা ওই বাজারে বসে থাকে, যারা বিক্রি করে, আমার তো মনে হয় তারা আমাদের থেকে ইকোনমিক্সটা, রিয়েল লাইফ ইকোনমিক্স অনেক বেশি ভালো জানে, ঠিক আছে? এই বাজারটাকে যদি খুব ভালো করে দেখিস, বা বাজারটাকে যদি খুব ভালো করে ফলো করিস, তাহলে দেখতে পারবি যে প্রত্যেকটা বাজারে কিন্তু একটা দিন শেষে সব কিন্তু কিন্তু ডিমান্ড আর সাপ্লাই কিন্তু একে অপরের সাথে ইকুইলিব্রিয়েট করছে। এবং অ্যাডাম স্মিথ বলেছিল যে আমরা যদি মার্কেটটাকে নিজের মতন করে ছেড়ে দিই, তাহলে মার্কেটে একটা ইনভিজিবল হ্যান্ড আছে, মানে অনেকটাই ভূতের কনসেপ্টের মতন একটা ইনভিজিবল হ্যান্ড আছে যে সবসময় মার্কেটটাকে ইকুইলিব্রিয়েট করছে। কারণ কি, এই যে ধর তোর আর আলুওয়ালার মধ্যে যে বার্গেনিংটা হয়ে একটা প্রাইস ঠিক হলো, 1 কেজি আলুর জন্য তুই 38 টাকা দিবি, এখানে কি আমি আলাদা করে আলুওয়ালাকে বলতে গেছি, না তোকে বলতে গেছি, না গভর্নমেন্ট এসে তোকে বলতে গেছে, না আলুওয়ালাকে বলতে গেছে? কেউ কিন্তু কাউকে বলতে যায়নি। আলটিমেটলি তোদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম পজিশন এলো, যেখানে তোর ডিমান্ড আর আলুওয়ালার সাপ্লাই এই দুজনেরটা কিন্তু ইকুইলিব্রিয়েট করলো, এবং সেইখানে কিন্তু আমরা একটা ইকুইলিব্রিয়াম খুঁজে পেলাম। তাই জন্য অ্যাডাম স্মিথ বলছে যে আমাদের, তার মানে মার্কেটে কিন্তু সবসময় একটা ইনভিজিবল হ্যান্ড কিন্তু এক্সিস্ট করছে, যেটা সবসময় একটা মার্কেটকে কিন্তু ইকুইলিব্রিয়েট করছে। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ডিমান্ড যেই কথাটাকে বলি, ডিমান্ড আমরা বলি চাহিদা, ডিমান্ডকে যদি আমি জিজ্ঞেস করি যে বাংলায় কি বলা হবে, তোরা বলবি চাহিদা। আমরা যদি ডিমান্ড কথাটাকে ব্যবহার করি, এই ডিমান্ড কথাটার মধ্যে কিন্তু একটা ইকোনমিক্সের রেসপেক্টে একটা বড় কিন্তু কথা লুকিয়ে আছে। সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইকোনমিক্সে দুটো জিনিসকে ভাগ করি, একটা হচ্ছে আমরা বলি ওয়ান্ট, আর একটাকে আমরা বলি ডিমান্ড, ঠিক আছে? একটা ওয়ান্ট আর একটা ডিমান্ড। ওয়ান্ট মানে হচ্ছে যে তুই যেটা চাইছিস, তুই অনেক কিছুই চাইছিস, আমি এই মুহূর্তে বসে আমার এখন একটা বিএমডাব্লিউ গাড়ি চাই, তো এটা কি আমার ডিমান্ড, না এটা আমার ওয়ান্ট? এটা কিন্তু ইকোনমিক্সের ভাষায় আমার ওয়ান্ট। ইকোনমিক্স বলছে যে তুমি যেটাকে নিজের টাকা দিয়ে কিনতে পারো এবং তোমার কাছে সেই পারচেসিং পাওয়ারটা আছে, সেটাকে তুমি তোমার ডিমান্ড বলতে পারো। তাছাড়া তুমি যেটাকে কিনতে পারো না, তোমার সেই টাকা নেই, বা তোমার সেই হয়তো পয়সা নেই, তুমি সেই, তোমার সেই পারচেসিং পাওয়ার ক্ষমতাটা নেই, তাহলে তুমি সেটাকে বলো হচ্ছে ওয়ান্ট। তার মানে ইকোনমিক্স এর ভাষায় কিন্তু আমরা ডিমান্ড আর ওয়ান্টকে কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় কিন্তু ভাগ করে দিই। তাহলে ওয়ান্ট কোন কথাটা, ওয়ান্ট মানে হচ্ছে যেটা আমি আলটিমেটলি উইল করছি, মানে আমি পেতে চাইছি, আমার এই মুহূর্তে একটা আইফোন চাই, একটা বিএমডাব্লিউ গাড়ি চাই, এগুলো কিন্তু আমার সব ওয়ান্ট। কিন্তু এই মুহূর্তে আমার একটা এগ রোল চাই, এটা কিন্তু আমার ডিমান্ড। কেন? কারণ কি আমার কাছে এই মুহূর্তে যেই টাকাটা আমার গুগল পেতে আছে বা পকেটে আছে, সেটা দিয়ে আমি কিন্তু একটা এগ রোলকে পারচেস করতে পারবো। তার মানে আমার পারচেসিং পাওয়ার সেটাকে কিন্তু আলটিমেটলি স্যাটিসফাই করে। কিন্তু এই মুহূর্তে যদি আমি এক্ষুনি একটা আইফোন আর একটা বিএমডাব্লিউ গাড়ি চাই, সেটা কিন্তু আমি পারবো না। তার কারণ হচ্ছে আমার পারচেসিং পাওয়ার কিন্তু সেটাকে আলটিমেটলি করে না, আমার পারচেসিং পাওয়ার কিন্তু সেটাকে অ্যালাউ করে না। তাহলে আমার পারচেসিং পাওয়ার যদি সেটাকে অ্যালাউ না করে, তাহলে কিন্তু আমরা তখন কি করব, তখন আমরা কিন্তু সেটাকে বলবো ওয়ান্ট। তার মানে দেয়ার ইজ আ ডিফারেন্স ইন ওয়ান্ট অ্যান্ড ডিমান্ড। তার মানে ওয়ান্ট মানে হচ্ছে যেটা আমি চাইছি সবটাই ওয়ান্ট। হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড, আমাদের ওয়ান্টস হচ্ছে আনলিমিটেড। তাহলে আমরা যেটা চাইছি সবটাই ওয়ান্ট, আমি বিএমডাব্লিউ গাড়ি চাই, আইফোন চাই, কম্পিউটার চাই, ভালো ল্যাপটপ চাই, সব ওয়ান্ট। কিন্তু আমি যেটাকে কিনতে পারবো আমার পারচেসিং পাওয়ার দ্বারা, সেটাকে কিন্তু আমি তাহলে বলবো হচ্ছে আমার ডিমান্ড, ঠিক আছে? তাহলে ওয়ান্ট হচ্ছে সামথিং উই কল ইট ইজ ডিজায়ার, আমরা যেটাকে বলি ডিজায়ার, আমার ইচ্ছে, আমার উইল। আর ডিমান্ড হচ্ছে যেটাকে ব্যাকড বাই পারচেসিং পাওয়ার। একটা কথা ইকোনমিক্সে খুব ডিমান্ড ইজ দ্য ওয়ান্ট দ্যাট ইজ ব্যাকড বাই দ্য পারচেসিং পাওয়ার, মানে যেটাকে আমরা আমাদের পারচেসিং পাওয়ার দ্বারা কিন্তু কিনতে পারবো। তার মানে আমাদের পারচেসিং পাওয়ার দ্বারা যেটাকেই কিনতে পারবো না, সেটাকে কিন্তু আমরা আমাদের ডিমান্ড বলতে পারবো না, ঠিক আছে? তার মানে আমার কোনো লাক্সারি প্রোডাক্টস হলে আমি যদি কিনতে পারি তাহলে আমি বলবো ডিমান্ড, আর যদি কিনতে না পারি তাহলে সেটাকে আমি বলবো আমার ওয়ান্ট, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে এই যে ডিমান্ড কথাটাকে আমরা ব্যবহার করি, এখানে দু রকম ডিমান্ড হয়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড, আর একটা হচ্ছে মার্কেট ডিমান্ড। ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর মার্কেট ডিমান্ডের মধ্যে তফাৎ কি? ইন্ডিভিজুয়াল ডিমান্ড মানে হচ্ছে যে ধর আমি একটা মানুষ হিসেবে আমি সকালবেলা কি চাই, আমার 1 কাপ কফি চাই। তাহলে 1 কাপ কফি কার ডিমান্ড হলো? আমার ডিমান্ড হলো 1 কাপ কফি। তুই সকালবেলা উঠে 1 কাপ চা চাস, তাহলে তোর ডিমান্ড কি হয়ে গেল? 1 কাপ অফ টি। এরকম যদি আমার মতন কফি খাওয়ার 15 জন থাকে আর তোর মতন চা খাওয়ার 10 জন থাকে, তাহলে সব কটাকে যদি আমরা অ্যাগ্রিগেট করি,
তাহলে সেটাকে বলে দেওয়া হচ্ছে মার্কেট ডিমান্ড। মানে আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর মার্কেট ডিমান্ড কি ডিফারেন্স, যে আমরা যে কমোডিটি বা প্রোডাক্টটাকে চাইছি, যেটা একজন কনজিউমার, একটা সিঙ্গেল কনজিউমার শুধুমাত্র চাইছে যে আমি কিনবো, সেটাকে কিন্তু বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড। একটা সিঙ্গেল কনজিউমার চাইছে যে আমি কিনবো, সেটাকে কিন্তু বলা হচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল ডিমান্ড। কিন্তু সেটাই যদি অনেক জন মিলে চায়, তাহলে সেটাকে বলা হয় মার্কেট ডিমান্ড। তাই জন্য আমরা দেখবি যেখানে যাই বাজার করতে, সেটাকে বলা হয় মার্কেট প্লেস। কেন বলি মার্কেট প্লেস? তার কারণ হচ্ছে সেখানে আমরা কখনো ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা দেখিনি। এখন বর্ষাকালে ইলিশ মাছ খুব বাঙালির খুব প্রিয় খাবার। তাহলে এই যে আমি যদি বলি আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে, কেউ হয়তো বলতে পারে আমার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। তাহলে এই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছের মধ্যে যদি আমি প্রত্যেকটা লোককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করি যে কতজন ইলিশ মাছ খেতে ভালোবাসে, তাদের তাহলে যোগ করে দিলে আমি কি পেয়ে যাবো? দ্য টোটাল মার্কেট ডিমান্ড ফর হিলসা। আর আমি যদি সবারকে আলটিমেটলি যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে, যে প্রন খেতে ভালোবাসে, তাহলে দ্য টোটাল মার্কেট ডিমান্ড ফর প্রন। তাহলে মার্কেট ডিমান্ড মানে হচ্ছে যখন আমরা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ডিমান্ড গুলোকে এগ্রিগেট করে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে মার্কেট ডিমান্ড। তাহলে মার্কেট ডিমান্ড আর ইন্ডিভিজুয়াল ডিমান্ডের মধ্যে কিন্তু এটা তফাৎ, ঠিক আছে? আচ্ছা, এবার এই মার্কেট ডিমান্ডকে আমরা পেতে পারি কি করে? মার্কেট ডিমান্ডকে আমরা পেতে পারি, আমরা দেখবো ডিমান্ড কার্ভটাকে প্রথমে আঁকবো, ডিমান্ড কার্ভটাকে এঁকে আমরা দেখবো যে ডিমান্ড কার্ভটা কেমন দেখতে হয় বা কি হয়। এইবার ব্যাপারটা হচ্ছে এটা ডিমান্ডের ডিটারমিনেন্টস কি কি হতে পারে। ডিটারমিনেন্টস মানে হচ্ছে যে একটা ডিমান্ড কার কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ডিমান্ড মানে আলটিমেটলি আমার বা তোর বা প্রত্যেকের ডিমান্ড কার কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? প্রথম বলছে প্রাইস অফ দ্য কমোডিটি। প্রাইস অফ দ্য কমোডিটি মানে আমার ডিমান্ড কার উপর ডিপেন্ড করতে পারে? আমার ডিমান্ড ডিপেন্ড করতে পারে যেই জিনিসটাকে আমি কিনছি সেই জিনিসটার দাম কত, সেই জিনিসটার দামের উপর ডিপেন্ড করবে। স্বাভাবিক কথা। আমি খুব রিসেন্ট একটা রিউমারও হতে পারে, খুব শুনছিলাম যে পুজোতে নাকি এবারে আইফোনের দাম প্রায় 39,000 বা 40,000 এ নেমে চলে আসবে। আমি এটা একটা রুমারও হতে পারে, ঠিক আছে? বাট আমি শুনছিলাম কোথা থেকেও একটা। তার মানে আইফোনের যে ডিমান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে সেটা মানুষ টু মানুষ ভ্যারি করবে কার ওপর? তাহলে আইফোনের দামের ওপর। তার মানে আইফোনের দামের ওপর কিন্তু আলটিমেটলি আইফোনের কিন্তু ডিমান্ড কিন্তু ডিপেন্ড করতে পারে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে হাউস হোল্ড ইনকাম। আমাদের ইনকাম কত, আমি কত টাকা রোজগার করি, আমি যত টাকা রোজগার করি তার উপরই তো বেস করে আমি আলটিমেটলি কতটা কি কিনবো সেটা ডিপেন্ড করে। আমি আজকে ভাত খাবো না ফ্রাইড রাইস খাবো না বিরিয়ানি খাবো, আমার রোজগারের উপর ডিপেন্ড করবে, আমার ইনকামের উপর ডিপেন্ড করবে। তাহলে প্রত্যেকটা জিনিসের ডিমান্ড কিন্তু যেই মানুষগুলো তাদের ইনকামের উপরও কিন্তু মারাত্মকভাবে ডিপেন্ড করে। থার্ড হচ্ছে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স হচ্ছে ডিমান্ডের আরেকটা ডিটারমিনেন্ট। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স মানে কি? ধর আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া দুটো জায়গাকার কথা ভাব। নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়াতে মানুষের যে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আর সাউথ ইন্ডিয়ার মানুষের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স কি এক? তার উত্তর হচ্ছে না, কখনোই না। কারণ কি, নর্থ ইন্ডিয়ার মানুষের যে খাবার দাবার বা জামা কাপড় পরার স্টাইল, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের সাউথ ইন্ডিয়ার মানুষের খাবার দাবার বা জামা কাপড় পরার স্টাইলের সাথে কিন্তু পুরোপুরি আলাদা। তার মানে সেটা কিন্তু একদমই নয়। তার মানে প্রত্যেকটা মানুষের কিন্তু টেস্ট অ্যান্ড প্রেফারেন্স গুলো আলাদা। বা প্রত্যেকটা মানুষের, আমি যদি আমার আর তোর কথাই বলি, আমার যেটা খেতে ভালো লাগে তোর সেটা ভালো নাই লাগতে পারে। আমি ভেজ হতে পারি, তুই নন ভেজ হতে পারিস, বা উল্টো তুই নন ভেজ হতে পারিস, আমি ভেজ হতে পারি, যাই হোক। তাহলে আমাদের কাছে যে মানুষের যে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, সেটাও কিন্তু মানুষের ডিমান্ডকে কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু এফেক্ট করে, ঠিক আছে? এবং যদি দেখিস যে আমি যদি বলি ফুলের মার্কেট, এই যে ফুলের মার্কেট, এই ফুলের ডিমান্ড যদি যখন পুজো আসে, দুর্গা পুজো আসে বা বিয়ে বাড়ির সিজন আসে, তখন কিন্তু ফুলের মার্কেট মারাত্মক পরিমাণে হাই হয়ে যায়। বা যখন আমাদের এই আমি যদি ফায়ার ক্র্যাকার্স এর মার্কেটের কথা বলি, তাহলে এটা কার উপর ডিপেন্ড করে? এটা দিওয়ালির উপর ডিপেন্ড করে এবং তাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে যে আমি বাজি ফাটাতে ভালোবাসি, তুই বাজি ফাটাতে ভালোবাসিস না। তাহলে প্রত্যেকটা মানুষের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের উপরও কিন্তু আলটিমেটলি তাদের ডিমান্ড কিন্তু মারাত্মকভাবে ডিপেন্ড করে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুডস। অ্যাকচুয়ালি দেয়ার আর টু টাইপস অফ গুডস। একটা গুডসকে আমরা বলি সাবস্টিটিউট গুডস, সাবস্টিটিউট। আর একটা গুডসকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। আর একটা গুডসকে আমরা বলি কমপ্লিমেন্টারি গুডস। কমপ্লিমেন্টারি গুডস, সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি গুডস এর মধ্যে তফাৎ কি? সাবস্টিটিউট মানে হচ্ছে, ধর ইউ আর আ রেশনাল পারসন, তুই একজন মানুষ, তোর কাছে দুটো জিনিস আছে, একটা চা একটা কফি, তুই দুটোকেই খেতে ভালোবাসিস। মানে তোর কাছে কোনো রকম কোনো প্রেফারেন্স নেই যে না আমার চাই দরকার বা আমার কফি দরকার, এরকম কোনো বায়াসনেস নেই। তা তুই যদি চা আর কফির মধ্যে খেতে ভালোবাসিস, ধর আ কাপ অফ টি কস্ট ₹10,
অ্যান্ড আ কাপ অফ কফি অলসো কস্ট ₹10, দুটোই আলটিমেটলি ধরে নে 10 টাকা করে দাম। এবার যদি আমি দেখি যে আমার কাছে আলটিমেটলি কালকে থেকে চায়ের দামটা 10 টাকা থেকে 15 টাকা হয়ে গেছে, তাহলে যারা চা খেত এতদিন এবং কফি খেতেও ভালোবাসতো কিন্তু তারা চা খেত, তারা কি চাতে থাকবে নাকি তারা শিফট করে চলে আসবে? তারা কিন্তু তাহলে শিফট করে চলে আসবে। কিসে শিফট করে চলে আসবে? তাহলে তারা কিন্তু কফিতে শিফট করে চলে আসবে। কেন? কারণ কি, যেই মানুষগুলো চা খেত এতদিন, তারা যে 10 টাকা দিয়ে চা খেত, তারা কিন্তু এখন 15 টাকা দিয়ে কিন্তু কফি খেতে রাজি। তার মানে এই সরি 10 টাকা দিয়ে চা খেত, তারা এখন 15 টাকা দিয়ে চা খেতে রাজি নয়, তারা কিন্তু 10 টাকার কফিতে কিন্তু শিফট করে চলে আসবে। তার মানে এই গুডস গুলো, এই চা কফি, এই গুডস গুলোকে আমরা বলি হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টস। মানে আমরা যেরকম ফুটবল খেলায় দেখি না সাবস্টিটিউট নামে, জাস্ট লাইক দ্যাট, যে আমার কাছে একটা জিনিস আমি খাচ্ছি, আমার কাছে সেটার দাম যদি বেড়ে যায় বা কমে যায়, আমি তার অল্টারনেটিভে কিন্তু যেতে পারি এবং সেটাকে আমি বলতে পারি সাবস্টিটিউট প্রোডাক্টস। ঠিক আছে, তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে টি অ্যান্ড কফি। ঠিক আছে, আর আরেকটা প্রোডাক্ট হয় যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। কমপ্লিমেন্টারি, ঠিক আছে, কমপ্লিমেন্টারি প্রোডাক্টকে আমরা কিরম বোঝাতে পারি? কমপ্লিমেন্টারি প্রোডাক্ট আমরা তার মানে বলতে পারি, ধর চা আর চিনি, টি অ্যান্ড সুগার। তার মানে ভাব, চা তৈরি করতে গেলে তো চিনি লাগবেই। বা আমি যদি তোকে বলি দ্য পেয়ার অফ শুজ, আমার যদি এক পায়ের জুতো লাগে আর এক পায়ের জুতো লাগবে, তার মানে দে আর কমপ্লিমেন্টারি। কার অ্যান্ড পেট্রোল, গাড়ি থাকলে পেট্রোল কিনতেই হবে, তার মানে দে আর কমপ্লিমেন্টারি। তার মানে আমাদের যদি অনেক প্রোডাক্ট থাকে যেগুলোকে আমরা বলি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। কমপ্লিমেন্টারি প্রোডাক্ট মানে একটা যদি তুমি ব্যবহার করো, অপরটাকে তোমাকে ব্যবহার করতেই হবে। ব্রেড অ্যান্ড বাটার, বা টি অ্যান্ড সুগার, কার অ্যান্ড পেট্রোল, পেয়ার অফ শুজ, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। মানে তুমি যদি একটাকে ব্যবহার করো আর একটাকে কিন্তু তোমাকে ব্যবহার করতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর একটা বড় জায়গা হচ্ছে হাউস হোল্ড সাইজ অ্যান্ড কম্পোজিশন। ঠিক আছে, হাউস হোল্ড সাইজ মানে হচ্ছে যে ধর আমার বাড়িতে আমরা 3 জন থাকি, আমি আমার মা বাবা, তোর বাড়িতে হয়তো তোরা জয়েন্ট ফ্যামিলি, তা তোরা 10 জন থাকিস, তাহলে আমার যে ডিমান্ড আর তোর ডিমান্ড এটা ডিফার করবে কি করবে না? এটা কিন্তু তার মানে ডিফার করবে। কারণ কি, আমরা যে নেসেসারি প্রোডাক্ট গুলোকে কনজিউম করি, যেরকম বলতে পারিস ভাত, রুটি, ডাল, নুন, যেগুলো নেসেসারি প্রোডাক্ট, সুগার, এই নেসেসারি প্রোডাক্ট যেগুলোকে আমরা হুইচ উই কনজিউম, তার মানে এটা কিন্তু ডিফার করবে। কিরম ভাবে ডিফার করবে? যে তোর কাছে, তোর বাড়িতে যেহেতু 10 জন লোক, তোর জয়েন্ট ফ্যামিলি, তাই জন্য তোর কাছে ডিমান্ডটা অনেক বেশি, আমার বাড়িতে যদি কম লোক, তাই জন্য আমার কাছে ডিমান্ডটা অনেক কম। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস অর ইনকাম। মানে ধর এমন কোন প্রোডাক্ট আছে, জাস্ট আই এম গিভিং দ্য এক্সাম্পল অফ কোভিড-19। করোনার সময় মানুষজন প্রচুর পরিমাণে চাল কিনে রেখে দিচ্ছিল বাড়িতে স্টক করে। কেন? তার কারণ হচ্ছে সবাই ভাবছিল যে প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায়, জিনিসপত্রের দাম আস্তে 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 বাড়তে থাকবে, একদিন একদিন করে আস্তে আস্তে বাড়তে থাকবে। তা জিনিসপত্রের দাম যত বাড়তে থাকবে, তত কিন্তু আমাদের কাছে আলটিমেটলি আমাদের এখন থেকেই তাহলে বেশি 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 করে কিনে রাখি। তার মানে আমাদের যদি পরবর্তী প্রাইস এগুলো বেড়ে যায়, আমাদের এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস যদি আমাদের বেড়ে যায়, তাহলে সেই রেসপেক্টে আমরা কিন্তু বলি যে আমরা এখনই কিন্তু তার ডিমান্ড মারাত্মক পরিমাণে বাড়িয়ে দিই। ওকে, তাহলে আমরা ডিমান্ডকে কিরম ভাবে দেখতে পারি? আমরা ডিমান্ডকে দেখতে পারি, মানে ডিমান্ড ফর আ প্রোডাক্ট, মানে আমি যদি কিউডি হিসাবে লিখি, ইজ আ ফাংশন অফ, একটা হতে পারে কি ওন প্রাইস, মানে ওন প্রাইসটাকে আমি ধর পি দিয়েই লিখলাম। ঠিক আছে, একটা হতে পারে প্রাইস অফ সাবস্টিটিউট প্রোডাক্টস, পি এস দিয়ে লিখলাম। একটা হতে পারে প্রাইস অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্টস, পি সি দিয়ে লিখলাম। আর হতে পারে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, একটা হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট, একটা হতে পারে হাউস ফ্যামিলি সাইজ। ঠিক আছে, ফ্যামিলি সাইজ, এগুলো প্রচুর কিছু কিন্তু এরকম করে আরো অনেক 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 কিন্তু হয়ে যেতে পারে। এবার তুই আমাকে একটা কথা বল, মানে জাস্ট ইউ সে, যে তোর কি মনে হয় যে এর প্রত্যেকের সাথে আমরা রিলেশনস গুলোকে চেক করব, যে আইদার ইট ইজ পজিটিভলি রিলেটেড অর ইট ইজ নেগেটিভলি রিলেটেড। তাহলে আমার ডিমান্ড of a particular product, that is a function of own price of the commodity, price of substitute, price of complementary, taste and preference, advertisement, আর একটা হচ্ছে আমাদের কি ফ্যামিলি সাইজ। ঠিক আছে, আমি যদি বলি যে ওন প্রাইস, মানে যেই জিনিসটা কিনছি তার দাম যদি বেড়ে যায়, ওন প্রাইস যদি ইনক্রিজ করে, তাহলে তার ডিমান্ড কি হওয়া উচিত? যে কোনো জিনিসের দাম বেড়ে গেলে তার ডিমান্ড কি হয়? যে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে তার ডিমান্ড কি হওয়া উচিত? মানে যদি হ্যাঁ কি হওয়া উচিত? হ্যাঁ, কমে যাওয়া উচিত, ডিক্রিজ করা উচিত, তাই তো? তাহলে এর সাথে রিলেশনটা কেমন হবে? এই রিলেশনটা হবে নেগেটিভ। তার মানে এর সাথে রিলেশনটা কিরকম? নেগেটিভ। আচ্ছা বলতো, প্রাইস অফ সাবস্টিটিউট, জাস্ট থিঙ্ক অফ আ সিচুয়েশন দ্যাট ইউ আর আ কনজিউমার, তুই একটা মানুষ,
তোর কাছে দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে কফি, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে কফি। অ্যান্ড হোয়াট ইউ ডু ইজ, তুই টি খেতেও ভালোবাসিস, কফি খেতেও ভালোবাসিস, তোর কাছে কোনো ইয়ে নয়। আমি ধর এখানে টি এর ডিমান্ডটাকে চেক করছি, যদি প্রাইস অফ সাবস্টিটিউট মানে হচ্ছে কফির দাম যদি বেড়ে যায়, কফির দাম যদি বেড়ে যায়, ইফ দ্য প্রাইস অফ কফি ইনক্রিজেস, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন দ্য ডিমান্ড ফর টি? কি হবে? ডিমান্ড বেড়ে যাবে, টি এর ডিমান্ড কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রাইস অফ সাবস্টিটিউটে কিন্তু এটা একটা ব্যাপার। প্রাইস অফ কমপ্লিমেন্টারি কথাটা বল। আচ্ছা ধর তোর কাছে টি অ্যান্ড সুগার, ইউ হ্যাভ টি অ্যান্ড সুগার, ইফ দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজেস, সুগারের দাম যদি বেড়ে যায়, তাহলে টি এর ডিমান্ড কি হবে? ভালো করে ভেবে দেখবি। যদি চিনির দাম বেড়ে যায়, তাহলে চায়ের ডিমান্ড কি হবে বল দেখি? চা করতে চিনি লাগবেই। মানে ডিমান্ড। তাহলে কি হবে? তাহলে চিনির দাম বেড়ে গেলে চায়ের দাম কি হবে? বেড়ে যাবে। আর চায়ের দাম বেড়ে গেলে চায়ের ডিমান্ড ফল করে যাবে। তার মানে কিন্তু একটা নেগেটিভ রিলেশন এক্সিস্ট করবে। টেস্ট অ্যান্ড প্রেফারেন্সটা আমরা বলতে পারি না, কারণ কি এটা খুব অ্যাবস্ট্রাক্ট জিনিস, তোর কাছে একরকম আমার কাছে একরকম, এর সাথে কোনো রিলেশন আমি ওরকম করে চেক করতে পারি না। অ্যাডভার্টাইজমেন্টও আমি বলতে পারি না, ইট ইজ অলসো আ ভেরি অ্যাবস্ট্রাক্ট থিং। I cannot say that if I go on advertising something, people will come to me, people will come to me, I will have high demand. No, I cannot say that. অ্যান্ড ফ্যামিলি সাইজও আমি বলতে পারি না, ঠিক আছে? ফ্যামিলি সাইজও কিন্তু আমি বলতে পারি না। আর একটা জিনিসকে কনসিডার করা যেত, সেটা হচ্ছে হাউস হোল্ড ইনকাম, আমাদের ইনকাম। ইনকাম যত বাড়বে তত কিন্তু ডিমান্ড বাড়বে, ঠিক আছে? সো দিস আর দ্য ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, হোয়াট অ্যাকচুয়ালি অ্যাফেক্টস দ্য ডিমান্ড। ডিমান্ডকে কারা কারা এফেক্ট করে, সেটা কিন্তু আমি এখানে একটা ফাংশন হিসাবে কিন্তু লিখলাম, ঠিক আছে? নাও কামিং টু দ্য দিস থিং। ওকে, এটা তো আমাদের হয়ে গেল। নাও কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য ল অফ ডিমান্ড। ওকে, ল অফ ডিমান্ড কথাটার মানে কি? ল অফ ডিমান্ড হচ্ছে যে আমাদের ডিমান্ডের যে সূত্র, আমরা যেরকম এতদিন ল, পিথাগোরাস থিওরেম, হ্যান ত্যান এত কিছু ল পড়ে এসেছি, জাস্ট লাইক দ্যাট ডিমান্ড হ্যাজ অলসো হ্যাজ ইটস ল। অ্যান্ড দ্য ল অফ ডিমান্ড সেজ দ্যাট other things remaining constant at a particular time, at a particular place, if the price of a commodity increases, its demand decreases and vice versa. মানে তোকে যদি আমি বলি তোর কাছে তো এতগুলো জিনিস আছে, সরি, তোর কাছে এতগুলো জিনিস আছে, এতগুলো ডিটারমিনেন্টস আছে, আমি যদি তোকে বলি সব কটাকে কনস্ট্যান্ট ধরে নে, সব কটাকে কনস্ট্যান্ট ধরে নে, এই ফাংশনগুলোর মাথায় যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে আমি বার দিয়ে লিখে দিলাম, সব কনস্ট্যান্ট। ইফ ইচ অ্যান্ড এভরিথিং ইজ কনস্ট্যান্ট, what will happen if the price of a particular commodity increases? If the price of a particular commodity increases, its demand will decrease, and if the price of the particular commodity decreases, its demand will increase. তার মানে এটাকে আমরা ল অফ ডিমান্ড বলি। তাই জন্য ল অফ ডিমান্ডে বলা হয় আদার থিংস রিমেনিং আনচেঞ্জড। আদার থিংস রিমেনিং আনচেঞ্জ মানে কাদেরকে আনচেঞ্জ করার কথা বলছে? এই ডিটারমিনেন্ট গুলোকে বলছে এদেরকে আনচেঞ্জ মানে কনস্ট্যান্ট করে যদি আমি ধরে রাখি, এট আ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময়, এট আ পার্টিকুলার প্লেস, একটা নির্দিষ্ট জায়গায়, ইফ দ্য প্রাইস অফ আ পার্টিকুলার কমোডিটি ইনক্রিজেস, যদি একটা কমোডিটির প্রাইস বেড়ে যায়, ইটস ডিমান্ড ডিক্রিজেস, এর ডিমান্ড কিন্তু মার্কেটে ফল করে যায়, অ্যান্ড ভাইসি ভার্সা, যদি ওর আলটিমেটলি প্রাইস কমে যায় তাহলে তার ডিমান্ড কিন্তু বেড়ে যায়। তার মানে আলটিমেটলি আমি যদি বলি যে তোর কাছে একটা ধর, হোয়াট উইল বি দ্য সাইন অফ দিস, মানে তোর কাছে এটা যে ডি QD by DP, মানে if I take the first order derivative, what will be the sign? আমার যেটা বেরোবে সেটা সাইন কি হবে, পজিটিভ না নেগেটিভ? কি হবে যদি আমি এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিই, তাহলে তার সাইন কি হবে, পজিটিভ না নেগেটিভ? কি মনে হয়, কি মনে হয়? ডিমান্ড কমে যাবে, নেগেটিভ হবে। নেগেটিভ, ডিমান্ড কমে গেলে নেগেটিভ। তার মানে if I take a function like this and I take the first order derivative, what will I get? I will get a negative coefficient বা নেগেটিভ সাইন, যে আমার কাছে তাহলে কিন্তু একটা নেগেটিভ সাইন তাহলে কিন্তু এক্সিস্ট করবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কাছে তাহলে একটা কিন্তু বড় ব্যাপার, ঠিক আছে? যে আমরা তার মানে যখনই আমরা ডিমান্ডের ক্ষেত্রে এরকম করে দেখি, তার মানে ইউ হ্যাভ টু রিমেম্বার যে আমাদের কাছে সেটা কিন্তু আমাদের ওই ডিমান্ডটা কিন্তু আমাদের নেগেটিভ কোফিশিয়েন্ট বা নেগেটিভ সাইন কিন্তু এক্সিস্ট করবে, ঠিক আছে? দিস ইজ দ্য থিং। ওকে, তাহলে ল অফ ডিমান্ড আমাকে তাই বলছে যে তোমার কাছে যদি কোনো জিনিসের মানে আদার থিংস রিমেনিং আনচেঞ্জড বা আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, অনেকে এই জায়গাটাকে একটা টার্ম দিয়ে রিপ্লেস করে, ঠিক আছে? এই আদার থিংস রিমেনিং
কনস্ট্যান্ট এই জায়গাটাকে একটা টার্ম দিয়ে রিপ্লেস করে, সেই টার্মটার নাম হচ্ছে সেটেরিস প্যারিবাস। সেটেরিস প্যারিবাস, সেটেরিস প্যারিবাস হচ্ছে একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা আমাদের এখানকার নয়, ইংলিশ টার্ম নয়। এই ওয়ার্ডটার আমরা এত বড় কথা অনেক সময় না লিখে, মানে আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট বা আদার থিংস রিমেনিং আনচেঞ্জড, এত বড় কথা না লিখে আমরা অনেক সময় লিখে দিই সেটেরিস প্যারিবাস। সেটেরিস প্যারিবাস কথার মানে হচ্ছে আদার থিংস রিমেনিং আনচেঞ্জড অর আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এটাকে আমরা অনেক সময় একটা ফার্ম দিয়ে করি, ঠিক আছে। তাই জন্য দেখ আমরা যে ফাংশনাল রিলেশনশিপটা পড়েছিলাম QD ইকুয়ালস টু FP, মানে কোয়ান্টিটি ডিমান্ড ইজ আ ফাংশন অফ প্রাইস, তাহলে DQD বাই DP কি হবে, অলওয়েজ লেস দ্যান 0, তার মানে এটার অলওয়েজ নেগেটিভ টার্মে একটা কিন্তু আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ল অফ ডিমান্ড তাহলে যখন পড়ি, আমরা যে কোনো ল বা যে কোনো থিওরেম আজ পর্যন্ত পড়েছি তার প্রচুর অ্যাজাম্পশনস থাকে, ঠিক আছে, না তা না তার একটা মডেল কিন্তু দাঁড় করানো যায় না। তার কি কি অ্যাজাম্পশনস? কনজিউমারস ইনকাম রিমেন কনস্ট্যান্ট, তুই ধরে নিচ্ছিস যে আমি যখন জিনিসপত্রের দাম বাড়ছে আমার ইনকামটাও কনস্ট্যান্ট থাকছে। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য কনজিউমার রিমেন আনচেঞ্জড, মানে আজকে তুই এগরোল খেতে ভালোবাসিস, কালকে বিরিয়ানি খাবি, এরকম না, আজকে এগরোল খাস মানে কালকে এগরোলই খাবি। প্রাইস অফ রিলেটেড গুড সাবস্টিটিউটস অ্যান্ড কমপ্লিমেন্টারি রিমেন্স কনস্ট্যান্ট, আমার যে এগরোল তৈরি করতে গেলে যা যা ডিম বা যা যা জিনিসপত্র লাগে তার যে সাবস্টিটিউট প্রোডাক্ট বা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট সবের কিন্তু আলটিমেটলি প্রাইস অফ রিলেটেড গুড কনস্ট্যান্ট থাকবে। নো এক্সপেকটেশন অফ ফিউচার চেঞ্জ ইন দ্য প্রাইস অফ দ্য কমোডিটি, মানে তুই ভাবছিসই না পরবর্তীকালে জীবনে এগরোলের দাম বিশাল বেড়ে যাবে। নো কমোডিটিজ আর নর্মাল গুড উইথ নো প্রেস্টিজ অর স্পেকুলেটিভ ভ্যালু, মানে হচ্ছে নর্মাল গুড ইন দ্য সেন্স আমার যে কমোডিটি গুলো আছে সেই কমোডিটি গুলো একটা সামান্য একটা জিনিস, মানে এটার কোনো স্পেকুলেটিভ ভ্যালু নেই। স্পেকুলেটিভ কথার মানে হচ্ছে আমরা ধর শেয়ার মার্কেটে টাকা খাটাই না, কেন খাটাই? যে টাকা আমার বাড়বে। মিউচুয়াল ফান্ডে কেন টাকা রাখি? যাতে আমার টাকা বাড়বে। তো এই আমরা যে কমোডিটি গুলোকে নিয়ে আলোচনা করছি ল অফ ডিমান্ডে, সেগুলোর কোনো স্পেকুলেটিভ ভ্যালু নেই। স্পেকুলেটিভ কথার অর্থ হচ্ছে তার মার্কেটে ওরকম করে আমি বেশি দিন রাখলে তার কোনো রিটার্ন যে বেশি দিন ধরে পাবো তার কোনো মানে নেই, ঠিক আছে। আর পপুলেশন সাইজ রিমেন আনচেঞ্জ, মানে আমার দেশে আগেও যা পপুলেশন ছিল এখনো তাই পপুলেশন আছে, ঠিক আছে। সো দেখ আমরা একটা ডিমান্ড শিডিউলকে এখানে এঁকেছি, আমরা এখানে 3টে কলাম করেছি, যে আমার কাছে এখানে 250 গ্রাম যে টি এর প্যাকেটস গুলো হয়, মানে চা পাতা যেটাকে আমরা বলি, তার যে 250 গ্রামসের যে প্যাকেটস গুলো হয়, সেই প্যাকেটস গুলোকে আলটিমেটলি যদি তার দাম হয় ₹100, তখন আমরা কতটা কোয়ান্টিটি ডিমান্ড করছি? যখন ₹100 তখন আমরা কোয়ান্টিটি ডিমান্ড করছি হচ্ছে, যখন এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, তখন আমরা কোয়ান্টিটি ডিমান্ড করছি হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে তাহলে আমার 20, ঠিক আছে। তাহলে আমরা কোন পয়েন্টটাকে ইয়ে করছি? আমরা এই পয়েন্টটাকে করছি, এন্ড দিস পয়েন্ট ইজ পয়েন্ট এ, তাই জন্য আমরা পয়েন্টটা এটাকে করেছি, ঠিক আছে। দামটা যখন জিনিসটার কমে গেল, জিনিসটার দাম কমে হলো 80, জিনিসটার দাম কমে গেল 80, তাহলে আমার কি হবে? ল অফ ডিমান্ড আমাকে কি বলে? when the price of a commodity falls its demand increases, তার ডিমান্ড কিন্তু বেড়ে যায়। তাহলে তার ডিমান্ড বেড়ে হয়ে গেল হচ্ছে 35, তাহলে তার 35 যদি ডিমান্ড হয়ে যায় আমরা 35টা এখানে, এগেন উই গেট আ পয়েন্ট, আমরা আরেকটা পয়েন্ট পেলাম, এবং দিস পয়েন্ট ইজ লোকেটেড অ্যাজ বি। এরকম যদি আরো দাম কমতে 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 আমার যদি 20 অবধি আসে, তার কোয়ান্টিটি ডিমান্ডটা দেখ আস্তে 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 অনেক কিন্তু এখানে 20 থেকে 80 অবধি বেড়ে যাচ্ছে, মানে প্রাইস ইজ ডিক্রিজিং, as a result quantity demand is increasing. This is the law of demand, তার মানে there is an inverse relation between price and quantity demanded, ঠিক আছে। তাহলে সেই রেসপেক্টে আমরা কি করেছি দেখ, একটা ডিমান্ড কার্ভকে এঁকেছি, এবং সেই ডিমান্ড কার্ভটাকে আমরা তাহলে কোয়ান্টিটি আর প্রাইসের রেসপেক্টে এঁকেছি, এবং সেই ডিমান্ড কার্ভটাকে আমরা কিরকম, এই ডিমান্ড কার্ভের স্লোপটা কিরকম, এই স্লোপটাকে আমরা কি বলি? ডিমান্ড কার্ভের স্লোপটা তাহলে কি হচ্ছে? হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ভ? কি কি বলা যেতে পারে? নেগেটিভলি স্লোপ। তাই জন্য বলা হয় আমাদের ডিমান্ড কার্ভের স্লোপ হচ্ছে নেগেটিভলি স্লোপড ডিমান্ড কার্ভ। নেগেটিভলি স্লোপ, বা অনেকে বলে ডাউনওয়ার্ড স্লোপিং, অনেকে বলে ডাউনওয়ার্ড স্লোপিং, বিকজ যে আমার কাছে এই ডিমান্ড কার্ভটা আস্তে 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 ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে, তাই জন্য মেনি পিপল সে ইট অ্যাজ ডাউনওয়ার্ড স্লোপিং এন্ড মেনি পিপল সে ইট অ্যাজ নেগেটিভলি স্লোপ, ঠিক আছে। তাহলে ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপ এই দুটোই কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে দিস ইজ হাউ উই ড্র আ ডিমান্ড কার্ভ, এন্ড দ্য ডিমান্ড কার্ভ, what does the demand curve imply? The demand curve basically imply that there is a negative relation between price and quantity demanded. As price falls, the quantity demanded increases, বা vice versa, as price increases the quantity demanded falls. তার মানে এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড কার্ভ কিন্তু আকার ব্যাপার, ঠিক আছে। So sometimes we get a question in for 2 marks যে write down the law of demand, তাহলে তখন আমাদেরকে law of demandটা লিখে
এই ডায়াগ্রামটা যদি আমরা ছোট্ট করে এঁকে দিই তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে ডিমান্ড শিডিউল বা অনেকে বলে ডিমান্ড কার্ভ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা আঁকলাম, এইমাত্র যেটা আঁকলাম, এই প্রাইসটা কমছে, ডিমান্ড গুলো বাড়ছে বাড়ছে বাড়ছে, এই জিনিসটা তোর কি মনে হয়, এটা ইন্ডিভিজুয়াল না মার্কেট? এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ডিমান্ড, ঠিক আছে? মানে এটা তোর বা আমার বা অন্য কারোর, এটা কিন্তু আমরা যে ডিমান্ড কার্ভটা আঁকলাম এখানে, সেটা কিন্তু একটা মানুষের, একটা পার্টিকুলার মানুষের ডিমান্ড কার্ভ। তা আমি যদি এইবার অনেক মানুষের একসাথে নিই, মানে ধর আমি আমারটা নিচ্ছিলাম, আমি যদি তোরটা নিই, আরো 4টে লোকের নিই, আরো 5টা লোকের নিই, এরকম করে করে অনেক মানুষের একসাথে নিই, তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল ডিমান্ড গুলোকে সাম আপ করি, আমরা যদি ইন্ডিভিজুয়াল ডিমান্ড গুলোকে সাম আপ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা কি পেয়ে যাব? সেটা পেয়ে যাব হচ্ছে মার্কেট ডিমান্ড। তাহলে আমরা এতক্ষণ যেটা আঁকছি এখানে, আমরা যে এখানে এঁকেছি, এই যে এ বি সি ডি করে পয়েন্ট করে 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 যে আমরা এঁকেছি, এটা কিন্তু আমাদের তাহলে ইন্ডিভিজুয়াল ডিমান্ড হয়ে গেল। এটা কিন্তু আমাদের আজকে ইন্ডিভিজুয়াল ডিমান্ড হয়ে গেল, ঠিক আছে? আর আমরা যদি এইখানে আলটিমেটলি আমরা ইয়ে করি, যদি আমরা সবারটাকে, এখানে দেখ আমরা একটা মার্কেট ডিমান্ড কার্ভকে এঁকেছি, ধর আমাদের টোটাল মার্কেটে, ধর আমি ধরে নিচ্ছি আমাদের কাছে 3খানা কনজিউমার আছে, কনজিউমার এ, কনজিউমার বি, কনজিউমার সি, ঠিক আছে? তা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, তাদের ডিমান্ড গুলো আলাদা আলাদা। তাহলে যদি আমরা প্রত্যেকের জন্য একটা করে ডিমান্ড কার্ভ আঁকি, কনজিউমার এর ডিমান্ড কার্ভটা কি? কনজিউমার এর ডিমান্ড কার্ভটা হচ্ছে কিন্তু এইটা, দিস ইজ দ্য, এটা হচ্ছে কনজিউমার এর ডিমান্ড কার্ভ। কনজিউমার বি এর ডিমান্ড কার্ভটা কিরকম? কনজিউমার বি এর ডিমান্ড কার্ভটা কিন্তু এটা। কনজিউমার সি এরটা কিরকম? কনজিউমার সি এরটা কিন্তু এরকম। তাহলে হাউ উই গেট দ্য মার্কেট ডিমান্ড, তাহলে এবার আমরা মার্কেট ডিমান্ডটাকে পাবো কি করে? তাহলে আমরা মার্কেট ডিমান্ডটাকে পাবো কি করে? হাউ উই, আমরা সেটাকে পাবো কি করে? আমরা মার্কেট ডিমান্ডটাকে পাবো কি করে? তাহলে মার্কেট ডিমান্ডটাকে আমরা পেতে গেলে আমরা যেটা করি, আমরা হরাইজন্টাল সামেশন করি। হরাইজন্টাল সামেশন মানে, ধর তোর কাছে যদি একটা স্কেল থাকে, তুই প্রথমে এইখান থেকে এত অবধি একটা ডিস্টেন্সটাকে মাপলি, মাপলি এইখানে বসালি, আবার ধর এইখানে থেকে এতটা ডিস্টেন্সটাকে মাপলি, আবার এইখানে বসালি, আবার ধর এইখান থেকে এতটা ডিস্টেন্সটাকে মাপলি, আবার এখানে বসালি, দিয়ে বসিয়ে দেওয়ার পর তুই এরকম একটা জায়গায় পয়েন্ট পেলি। আবার ধর এটা তো তুই একটা পার্টিকুলার প্রাইস, তোকে তো প্রাইসের এই অ্যাক্সিসে আমরা কি মাপছি? এই অ্যাক্সিসে আমরা মাপছি প্রাইস, আর এই অ্যাক্সিসে আমরা কি মাপছি? এক্স অ্যাক্সিসে আমরা মাপছি কোয়ান্টিটি। প্রত্যেকটার এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি আর ওয়াই অ্যাক্সিসে কিন্তু প্রাইস, ঠিক আছে? এবার ধর তুই এটা কোন প্রাইসের জন্য করেছিলিস? তুই ধর 10 টাকার জন্য করেছিলিস। এবার তুই 5 টাকার জন্য কর, 5 টাকার জন্য তুই ধর এটা মাপলি এতটা, আবার এর সাথে সাথে এটাকে মাপতে মাপতে এখান থেকে পেলি এতটা, আবার এখান থেকে করতে 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 এইখান থেকে পেলি এতটা। তাহলে এতটা ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স আর এতটা ডিস্টেন্স, এইখানে তুই 5 টাকার জন্য তাহলে এই টোটাল 3টে ডিস্টেন্সকে যদি মানে জাস্ট স্কেল দিয়ে মেপে যোগ করে বসিয়ে দিস, তাহলে তুই কি পেয়ে যাবি? কনজিউমার 1, কনজিউমার 2, কনজিউমার 3, তিনজনের মিলিয়ে কি করে মার্কেট ডিমান্ডটা পাচ্ছিস। তাহলে প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ডকে দেখি ফর আ পার্টিকুলার প্রাইস। একটা প্যারামিটার নিতে হবে, তো প্যারামিটার না পেলে তো আমি মাপতে পারবো না। তুই যদি বলিস যে আমি এইখান থেকে মানে ধর ফর সেক অফ সিম্পলিসিটি আমি যদি এরকম ধরে নিই যে আমি প্রথমে কনজিউমার এর জন্য মাপলাম হচ্ছে দাঁড়া এটা একটু মুছে নি, ধর আমি ধরলাম আমি দুটো প্রাইস করলাম, ঠিক আছে? একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে ধর 5, এর জন্য 10, এর জন্য 5, এর জন্য 10, এর জন্য 5, ঠিক আছে? তা তুই যদি বলিস আমি কনজিউমার এর জন্য মাপলাম যখন 10 টাকা দাম ছিল তার, কনজিউমার বি এর জন্য 5 টাকা দামেরটা মাপলাম, আর কনজিউমার সি এর জন্য আবার 10 টাকা দামেরটা মাপলাম, দিয়ে তুই এখানে বসাতে পারবি কোথাও? তুই কিন্তু বসাতে পারবি না। তাহলে হোয়াট শুড বি দ্য প্যারামিটার? প্যারামিটার কাকে নিবি? প্যারামিটারটা তাহলে কাকে নিবি? একটা প্যারামিটার নিয়ে নিবি হচ্ছে যে আমার একটা প্রাইস, আমি কোন একটা প্রাইসে তাহলে অপারেট করছি। তাহলে আমি 10 টাকা যখন দাম, কনজিউমার এ কতটা কনজিউম করে, তাহলে কনজিউমার এ এতটা করে। কনজিউমার বি কতটা করে? কনজিউমার বি এতটা করে। আর কনজিউমার সি কতটা করে? কনজিউমার সি তাহলে এতটা করে। দিয়ে তাহলে আমি কি করলাম, এটার ধর ভ্যালু হলো 2 সেন্টিমিটার, এটার ভ্যালু হলো ধর 4 সেন্টিমিটার, আর এটার ভ্যালু হলো ধর আবার 2.5 সেন্টিমিটার। তাহলে তুই কি করলি, ফর রুপিস 10, এখানে 10টাকে লিখলি, এখানে 10টাকে লিখে ফর রুপিস 10 তুই কি করলি, 2 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার প্লাস 2.5, তাহলে এখানে একটা 8.5 সেন্টিমিটারের লাইন টেনে দিলি, এটার ভ্যালু হয়ে গেল 8.5। তার মানে তুই কি করলি, দিস ইজ দ্য হরাইজন্টাল সামেশন এন্ড হোয়াট ইউ গেট দ্য মার্কেট ডিমান্ড। তাহলে তুই কি পেয়ে গেলি, তুই মার্কেট ডিমান্ডটাকে সবকটার থেকে পেয়ে গেলি, ঠিক আছে? বোঝা গেছে এটা? দেখ
এটা কি বোঝা গেছে? দেখ, দেখে হ্যাঁ নে, স্যার, এটা বুঝতে পেরেছি। বোঝা গেছে তো? তাহলে প্রত্যেকটা কনজিউমারের জন্য আলাদা আলাদা করে ডিমান্ড পেলি, D1 D2 D3 এরকম করে করে পেলি, দিয়ে মার্কেট ডিমান্ডটাকে তুই পেয়ে গেলি। ঠিক আছে, হলো? আচ্ছা, ওহো, আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এবার ইয়েটা দেখি, যে তাহলে আমি এখানে মানে প্রত্যেকটা ডিমান্ডকে তাহলে যোগ করে দিলাম এবং আলটিমেটলি আমি মার্কেট ডিমান্ডটা পেয়ে গেলাম ফর দ্য প্রাইস পি। এই যে বললাম, ফর দ্য প্রাইস দেয়ার শুড বি আ প্যারামিটার অ্যান্ড হোয়াট ইজ দ্য, হ্যাঁ, মানে টোটাল এটা যদি মানে একটা মানে হুম ফাইনাল ডিমান্ড কার্ভটা যেটা মানে হুম হুম, তিনজনের মানে ওটা একটা তিনজন টোটাল ইয়ে হচ্ছে, ওটা অ্যাভারেজ কেন নেওয়া হলো না বরং মানে টোটাল না, কেন নেওয়া হলো? অ্যাভারেজ মানে অ্যাভারেজ নিয়ে, আচ্ছা ধর অ্যাভারেজ, ধর তোকে আমি একটা কথা বলি, ধর আমরা পৃথিবীতে দুজনই থাকি, আমি থাকি আর তুই থাকি। তা ধর আমি কথার কথা বলছি, আমি দুটো চা খেতে ভালোবাসি আর তুই দুটো চা খেতে ভালোবাসিস, বা ধর আমরা আমরা যেখানে থাকি, আমাদের সোসাইটিতে আমরা দুজনই থাকি, আমরা মার্কেট ডিমান্ডটাকে চেক করব। তাহলে যদি আমি তোকে জিজ্ঞেস করি মার্কেট ডিমান্ডটা টোটাল কত, তাহলে তুই আমাকে বলবি 2+2 / 2, তাহলে কত হয়ে গেল মার্কেট ডিমান্ডটা, তাহলে কত হয়ে যাবে? 2+2 / 2 হলে 2 হয়ে যাবে। তার 2টা কি সত্যি মার্কেট ডিমান্ড? না না না, স্যার। মার্কেট ডিমান্ডটা তাহলে 4। তাহলে কি করে পাওয়া? তাহলে দুজনেরটা যোগ করে দাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক দুজনেরটা আছে। মানে আমরা যদি সবারটা যোগ করে অ্যাভারেজ করে দিই, তাহলে তুই বলতে পারবি সেটাকে অ্যাভারেজ ডিমান্ড। আমার মার্কেটে অ্যাভারেজ ডিমান্ড, কিন্তু তোকে যদি বলে টোটাল ডিমান্ড, এখানে আমরা ভাবছি টোটাল ডিমান্ড, একটা গোটা মার্কেটে টোটাল ডিমান্ড কত, তাহলে তখন তোকে বলতে হবে যে না, তাহলে সবারটাকে তুমি তাহলে যোগ করো, যোগ করে এখানে ভ্যালু বসিয়ে দাও। ঠিক আছে, হলো? আচ্ছা, এইবার হচ্ছে যে এগুলোতে আসবো, এগুলোতে একটুখানি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এগুলোতে আসবো, এক এক করে আসবো, আলাদা আলাদা করে আসবো। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ধর এটা পরীক্ষার এক্সামে ধর এসেও গেছে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য ডিমান্ড। ঠিক আছে, এক্সটেনশন অফ দ্য ডিমান্ড, এটা হচ্ছে বা কন্ট্রাকশন অফ দ্য ডিমান্ড। ঠিক আছে, যেটাকে আমরা বলি, ধর আমরা যদি একটা পার্টিকুলার প্রাইস আর একটা পার্টিকুলার কোয়ান্টিটিতে মাপছি, ঠিক আছে, ধর আমি যখন বলছি তোকে একটা ধর টেবিল করে দিলাম, দেয়ার আর টু থিংস, ওয়ান ইজ প্রাইস আর একদিকে আছে কোয়ান্টিটি। একটা প্রাইস হচ্ছে P1 আর একটা প্রাইস হচ্ছে P2, আর একটা কোয়ান্টিটি হচ্ছে Q1 আর একটা কোয়ান্টিটি হচ্ছে Q2। নাও ইফ আই আস্ক দ্যাট যে P1 যখন প্রাইস ছিল, তাহলে তোর কোয়ান্টিটি কত ছিল? তোর কোয়ান্টিটি ছিল Q1। যখন কোনো জিনিসের দাম P1 ছিল, তুই কতটা কোয়ান্টিটি কনজিউম করতিস বা কতটা কোয়ান্টিটি ডিমান্ড করতিস? Q1। ঠিক আছে, আর ধর তোকে যদি আমি জিজ্ঞেস করি যখন জিনিসটার দাম কমে P2 হয়ে গেল, তখন তুই কতটা কোয়ান্টিটি কনজিউম করিস? তুই করিস Q2। তাহলে যখন জিনিসটার দাম ফল করে গেল, প্রাইসটা ফল করে গেল, এবং প্রাইসটা ফল করে যাওয়ার জন্য তোর কোয়ান্টিটির তাহলে ডিমান্ড হয়ে গেল হচ্ছে Q2। তাহলে তোকে যদি আমি একটা ডিমান্ড কার্ভ দিই, এই ডিমান্ড কার্ভটাকে ভালো করে দেখ, তাহলে P1 Q1 দিস ইজ আ কম্বিনেশন, আর P2 Q2 দিস ইজ আনাদার কম্বিনেশন, এটা আর একটা কম্বিনেশন। তাহলে তোকে যদি আমি বলি কোনো জিনিসের দাম, কোনো জিনিসের দাম যদি কমে যায়, ফল করে যায়, তাহলে তার কোয়ান্টিটি কি হয়? তাহলে তুই আমাকে এক কথায় কি উত্তর দিবি? কোনো জিনিসের দাম যদি ফল করে যায়, তাহলে আমার তার কোয়ান্টিটি, তাহলে ডিমান্ড কিন্তু তার রাইজ করে যায় বা তার ডিমান্ড কিন্তু ইনক্রিজ করে যায়। তাহলে কোনো জিনিসের দাম যদি ধর এখানে P1, এটা ধর আমি ধরে নিলাম এটা P1, আর এটা ধর ধরে নিলাম আমি P2, এটাকে আমি ধরে নিলাম P2। তাহলে যদি কোনো জিনিসের দাম P1 হয় আর কোনো জিনিসের দাম যদি P2 থেকে কমে যায়, মানে P1 থেকে P2 তে ফল করে যায়, মানে দামটা ফল করে যায়, কমে যায়, তাহলে কিন্তু তার গিয়ে কি হবে? তাহলে P1 থেকে P2 তে যদি ফল করে যায়, তখন কিন্তু আমাদের তাহলে তার ডিমান্ড কিন্তু ফল করে যাবে, এই সরি ডিমান্ড কিন্তু ইনক্রিজ করে যাবে। এবং আমরা যে ডিমান্ড কার্ভে মুভমেন্টটা করলাম, আমরা যদি ভালো করে দেখি, সবকিছুকে ভালো করে সরিয়ে দিয়ে আমরা যে ডিমান্ড কার্ভে মুভমেন্টটা করলাম, আমরা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে করলাম? আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভমেন্টটা করলাম। কেন? বিকজ আমার প্রাইসটা আগে ছিল P1 আর প্রাইসটা এখন ফল করে হয়ে গেছে P2। তাহলে P1 থেকে P2 তে যে প্রাইসটা ফল করেছে, P1 এ আমার কোয়ান্টিটি ডিমান্ড ছিল Q1, P1 থেকে আমার কোয়ান্টিটি ডিমান্ড ছিল Q1, যেই P2 তে প্রাইসটা ফল করলো, আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বেড়ে হয়ে গেল Q2। তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বেড়ে গেল। তাহলে P1 থেকে P2 যদি প্রাইস ফল করে যায়, তাহলে আমরা আমাদের কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বেড়ে গেল Q1 থেকে Q2। তাহলে ইফ প্রাইস ফলস, কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজেস বা কোয়ান্টিটি ডিমান্ড রাইজেস। তাহলে আমাকে যদি তোকে জিজ্ঞেস করি, তুই কি এ ডিমান্ড কার্ভটা কি তোর এখানে
তুই কি ডিমান্ড কার্ভের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মুভ করেছিস? তুই তাহলে খুব সহজে উত্তর দিতে পারবি যে আমি ডিমান্ড কার্ভের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করেছি। এই যে তুই ডিমান্ড কার্ভের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করেছিস, এটাকে বলা হয় মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। এটাকে বলা হয় মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, বা অনেক সময় বলা হয় এক্সটেনশন অফ ডিমান্ড। কেন বলা হয় এক্সটেনশন? বিকজ তোর ডিমান্ড কিন্তু বেড়ে গেছে, প্রাইস ফল করেছে বলে তোর ডিমান্ড বেড়ে গেছে, তাই জন্য বলা হয় এক্সটেনশন অফ দ্য ডিমান্ড কার্ভ। তুই যদি এখানে P1 P2 না দিয়ে তুই যদি এখানে খুব সহজভাবে 10 20 এই ভ্যালুগুলোকে নিতিস, মানে ধর এই P1 এর ভ্যালু হচ্ছে 10 টাকা আর P2 এর ভ্যালু হচ্ছে 5 টাকা, তাহলে যখন P1 10 টাকা জিনিসটার দাম ছিল তখন তুই কতগুলো কিনতিস? তখন তুই 4টে কিনতিস। আর যখন জিনিসটার দাম কমে 5 টাকা হয়ে গেল তখন তুই কতগুলো কিনিস? তখন তুই 8খানা কিনিস। তাহলে ডিমান্ডটা যেহেতু ফল করে গেল, এই প্রাইসটা যেহেতু ফল করে গেল, ডিমান্ডটা কিন্তু মার্কেটে আমার ডিমান্ডটা কিন্তু বেড়ে গেল। তাহলে আমি যদি তোকে জিজ্ঞেস করি এই যে ডিমান্ডটা বেড়ে গেল, তুই কি ডিমান্ড কার্ভের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মুভ করেছিস? তাহলে তুই খুব সহজে বলবি আমি ডিমান্ড কার্ভের আগে এ পয়েন্টে ছিলাম, তার কম্বিনেশনটা কি ছিল? 10,4। এটার পয়েন্টটা কি? এটার পয়েন্ট হচ্ছে এ। আর তুই যখন ডিমান্ড কার্ভের আরেকটা পয়েন্টে চলে গেলি বি পয়েন্টে, তার কম্বিনেশনটা কি? তার কম্বিনেশনটা হচ্ছে 5,8। এটা তুই কোন পয়েন্টে আছিস? এই পয়েন্টে হচ্ছে বি। তাহলে ডিমান্ড যখন বেড়ে যায় এবং আমরা ডাউন দ্য কার্ভ মুভ করি, আমরা যখন ডাউন দ্য কার্ভ মানে ওপর থেকে নিচে মুভ করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন অফ ডিমান্ড। কেন এক্সটেনশন? আমরা এক্সটেনশন কথার মানে কি জানি? বৃদ্ধি, বড় হয়ে যাওয়া। তাহলে এক্সটেনশন অফ দ্য ডিমান্ড কথার মানে হচ্ছে যে আমার ডিমান্ডটা তার মানে মার্কেটে বেড়ে গেল, আমার ডিমান্ড তার মানে মার্কেটে বেড়ে গেল। তাহলে মার্কেটে যদি আমার ডিমান্ড বেড়ে যায় তাহলে হোয়াট শুড উই ডু? তাহলে আমার মার্কেটে ডিমান্ড বেড়ে গেলে তখন সেটাকে আমরা বলি এক্সটেনশন অফ দ্য ডিমান্ড। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে এটা? দেখ, এটা বোঝা গেছে তো? মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভমেন্ট বোঝা গেছে তো? ঠিক আছে। ও উল্টোটা যদি ধরিস, ধর তোর কাছে এখানে 5 টাকা দাম আর এখানে তোর এটা 10 টাকা, তা তোর কাছে ধর তখন তুই যখন 5 টাকা দাম ছিল তখন তুই 8 টাকা কিনতিস, 8টা লেজের প্যাকেট কিনতিস, আর যখন জিনিসটা লেজের প্যাকেটের দাম 10 টাকা গেল তুই 4টে কিনিস। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে আমার এইখানে যদি আমি ভালো করে চেক করি, তাহলে আমার এখানে ডিমান্ড কার্ভটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মুভ করছি? আমি আবার এ থেকে মুভ করছি, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আগের বার আমি ডাউন দ্য কার্ভ মুভ করেছিলাম, কেন? আমার ডিমান্ডটা বেড়ে গেছিল, প্রাইস ফল করেছিল, ডিমান্ড বেড়ে গেছিল, তাই জন্য আমি তাকে বলেছি এক্সটেনশন অফ ডিমান্ড। আর যদি আমি আপ দ্য কার্ভ মুভ করি, মানে আমি যদি ওপর দিকে মুভ করি, আপ দ্য কার্ভ, আমি যদি আপ দ্য কার্ভ মুভমেন্টটা করি, তাহলে আমার তাহলে ডিমান্ডটা সেই রেসপেক্টে কিন্তু প্রাইস বেড়ে গেছে বলে ডিমান্ডটা কিন্তু আমার ফল করে গেছে। তাহলে ডিমান্ডটা যদি আমার ফল করে যায় তখন আমি তাহলে কি বলবো? সেটাকে কন্ট্রাকশন অফ ডিমান্ড। তাহলে দেয়ার আর টু পার্টস, একটাকে আমরা বলি এক্সটেনশন অফ ডিমান্ড আর একটাকে আমরা বলি কন্ট্রাকশন অফ ডিমান্ড। এক্সটেনশন অফ ডিমান্ড কখন হয়? যখন প্রাইস ফল করে যায়, ডিমান্ড বেড়ে যায়, তখন আমরা কিরকম মুভমেন্ট করি? প্রাইস ফল করে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, তখন আমরা কিরকম মুভমেন্ট করি? তখন আমরা ডাউন দ্য কার্ভ মুভমেন্ট করি। আর যদি আমাদের কন্ট্রাকশন অফ ডিমান্ড, যদি আমাদের আলটিমেটলি আমার প্রাইস বেড়ে গেছে, ডিমান্ড কমে গেছে, তখন আমরা কিরকম মুভমেন্ট করি? তখন আমরা মুভমেন্ট আপ দ্য কার্ভ, তখন আমরা ওপর দিকে মুভমেন্ট করি, এ পয়েন্ট থেকে ওপর দিকে বি পয়েন্টে মুভ করছি, এবং সেটাকে আমরা বলছি কন্ট্রাকশন অফ ডিমান্ড। তার মানে আমার ডিমান্ড কিন্তু মার্কেটে ফল করে গেছে বা কমে গেছে। ঠিক আছে? কিন্তু আমাকে একটা কথা বলতো, এই যে দুটো ডায়াগ্রাম ভালো করে দেখে বল, যে এক্সটেনশনই হোক বা আমার আলটিমেটলি কন্ট্রাকশনই হোক, তুই কি ডিমান্ড কার্ভের একই ডিমান্ড কার্ভের পয়েন্টে মুভ করছিস নাকি তোর বিভিন্ন ডিমান্ড কার্ভের পয়েন্টে মুভ করছিস? ভালো করে দেখে বলতো। মানে আর ইউ মুভিং আপন আ সিঙ্গেল ডিমান্ড কার্ভ নাকি তোর কাছে আরো 3-4টে ডিমান্ড কার্ভ আছে? মানে ওপরেই মুভ করিস বা নিচেই মুভ করিস? তুই যদি এই ডায়াগ্রামটা ভালো করে দেখিস, বি পয়েন্টটা তো এইখানে আর এ পয়েন্টটা এইখানে, তাহলে তো তুই একই ডিমান্ড কার্ভ বরাবর মুভ করছিস। এই লাইনটাকে ইগনোর কর, এই লাইনটা বোঝানোর জন্য করেছে, মানে বোঝানোর জন্য আমি তোর জাস্ট একটা লাইন ড্র করে দিয়েছি যে এখানে আলটিমেটলি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মুভমেন্ট হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তুই কি একই ডিমান্ড কার্ভ দিয়ে মুভ করছিস নাকি আলটিমেটলি বিভিন্ন ডিমান্ড কার্ভে মুভ করছিস? তো ওপরেই কর আর নিচেই কর। হ্যাঁ হ্যাঁ, এটা ডাউনওয়ার্ড স্লোপে, হ্যাঁ ডাউনওয়ার্ড স্লোপের অ্যালং এই তো অ্যালং এই মুভ করছিস। তার মানে তুই যে কথাটাকে ব্যবহার করলি, কথাটা এইমাত্র আমাকে বললি অ্যালং দিয়ে মুভ করছিস, তার মানে ইউ আর মুভিং অন দ্য সেম ডিমান্ড কার্ভ। ঠিক আছে? তাহলে যখন when we are moving on the same demand curve, we call it as
চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। পারলে কোথাও লিখে রাখিস ছোট ছোট করে, যে কথাগুলো এক্সট্রা বলছি একটা খাতা নিয়ে বসবি, লেখা আছে সবই, নোটসটা এরকম করে আমি তৈরি করে দিয়েছি, সবই লেখা আছে এখানে। তাও চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড তার মানে হচ্ছে তোর কাছে যখন কোনো জিনিসের, আর আরেকটা কথা বল, এই যে তোর মুভমেন্টটা হলো, কোয়ান্টিটি বাড়ছে কমছে, এটা কার জন্য হচ্ছে? হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর যেটা তোর এই কোয়ান্টিটি বাড়া কমা এই জায়গাটাকে তোর ইনফ্লুয়েন্স করছে বা ইম্প্যাক্ট করছে? হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর, হুইচ ইজ দ্য কি ফ্যাক্টর যেটার জন্য তোর ডিমান্ড কার্ভে তুই ওপরে মুভ করছিস বা নিচে মুভ করছিস, কোয়ান্টিটি বাড়ছে কমছে, কি ফ্যাক্টরটা কে কার জন্য হচ্ছে? প্রাইস। ভেরি গুড, তার মানে তোর প্রাইসের জন্য হচ্ছে। তার মানে মাথায় রাখবি, when you are moving along the same demand curve, আমি আবার রিপিট করছি, when you are moving along the same demand curve due to the change in its own price, যদি কোনো জিনিসের নিজের দামের পরিবর্তনের জন্য তুই একই ডিমান্ড কার্ভে মুভমেন্ট করিস, then it is known as চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আমি লিখে রাখছি, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিস। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আমরা যদি কখনো কোনো ডিমান্ড কার্ভের, একই ডিমান্ড কার্ভের বিভিন্ন পয়েন্টে মুভমেন্ট করি এবং সেটা যদি আমার সেই পার্টিকুলার প্রোডাক্টের নিজের দামের জন্য করি, তাহলে সেটাকে আমরা বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এর আবার দুটো ভাগ, একটা হচ্ছে এক্সটেনশন অফ ডিমান্ড আর একটা হচ্ছে কন্ট্রাকশন অফ ডিমান্ড। এক্সটেনশন অফ ডিমান্ড মানে কি? প্রাইস কমে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে। আর কন্ট্রাকশন অফ ডিমান্ড মানে কি? প্রাইস বেড়ে যাচ্ছে, ডিমান্ড কমে যাচ্ছে। তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড মানে হচ্ছে যে when you are moving along the same demand curve due to change in its own price, নিজের দামের পরিবর্তন, প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের নিজের দামের পরিবর্তনের জন্য যখন তুই ডিমান্ড কার্ভের ওপর নিচে মুভ করছিস, মানে এ পয়েন্ট থেকে একবার ওপরে বি পয়েন্টে যাচ্ছিস বা ওপরে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসছিস, সেইটাকে আমরা বলি হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এন্ড ইট হ্যাড টু টাইপস, এর দুটো টাইপ আছে, একটা হচ্ছে আমার এক্সটেনশন অফ ডিমান্ড আর একটা হচ্ছে আমার কন্ট্রাকশন অফ ডিমান্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাপার হলো। এইবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা তো এতক্ষণ যে পড়লাম সেখানে আমরা যে পড়লাম যে ডিমান্ডের কি শুধু একটাই ফ্যাক্টর যেটা ডিমান্ডকে ইম্প্যাক্ট করে, প্রাইস? না, অনেক তো ফ্যাক্টর আছে, অনেক তো ফ্যাক্টর আছে। যদি আমাদের অন্য কোনো ফ্যাক্টরের জন্য ডিমান্ড কার্ভ চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। সেটাকে আমরা বলি শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। আগে কনসেপ্টটা বোঝাই, তারপরে কি বলা হয় সেগুলো বলবো। ঠিক আছে, ধর প্রাইসটা, আমি একটা পার্টিকুলার প্রাইস ধর অ্যাজিউম করে নিচ্ছি, এটা হচ্ছে আমার প্রাইস। ঠিক আছে, আমার প্রাইস হচ্ছে, ধর কথার কথা বলছি, 100 টাকা। আমি 100 টাকায় আমি একটা টেবিল তৈরি করি। হ্যাঁ, প্রথমে আমার প্রাইস হচ্ছে, কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিটা প্রথমে লিখবো না, প্রাইস আছে, এটাতে আমার ইনকাম আছে আর এটাতে আমার কোয়ান্টিটি আছে। প্রাইস 100 টাকা, তোর ইনকাম হচ্ছে 200 টাকা, তাহলে তুই কতগুলো কনজিউম করতে পারবি এই প্রোডাক্টটা? দুটো হলো। প্রাইস 100 টাকা, তোর ইনকাম হয়ে গেল, ধর কালকে বেড়ে গেল, কালকে থেকে তুই বেশি রোজগার করিস 400 টাকা, তাহলে কতগুলো কোয়ান্টিটি কনজিউম করতে পারবি আগের বারের থেকে? 4টে। তাহলে এবার আমাকে একটা কথা বল, এখানে কি ডিমান্ড বেড়েছে না কমেছে? ডিমান্ড বেড়েছে না কমেছে? ডিমান্ড একই আছে, প্রাইস দুটো একই রয়েছে। ভালো করে দেখ, ডিমান্ড একই আছে না বেড়েছে না কমেছে, ভালো করে দেখ, মন দিয়ে দেখ। ইনকাম যেহেতু বেড়েছে তাহলে ডিমান্ড বেড়েছে। ডিমান্ড বেড়েছে, ডিমান্ড বেড়েছে, এটা তো কোয়ান্টিটি ডিমান্ড, এটা তো ডিমান্ডই, এটাকে আমি কোয়ান্টিটি মানে ডিমান্ডই বলছি। ডিমান্ড কি বেড়েছে না কমেছে? ডিমান্ড কিন্তু বেড়েছে, তাই তো? আগে দুটো কিনতিস, এখন 4টে। বাট হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর হিয়ার যে তোর ডিমান্ড বেড়েছে? প্রাইস না ইনকাম? ইনকাম। তাহলে তাহলে আমি যদি এবার এই গ্রাফটাকে প্লট করি, আগের বারের মতন কি আমি একই পয়েন্টে মুভ করতে পারবো? তার উত্তর হচ্ছে না। তার কারণ হচ্ছে, দেখ তুই আগে 100 টাকা দাম ছিল, তুই কটা কিনতিস? তোর যখন ইনকাম 200 টাকা ছিল তখন তুই দুটো কিনতিস। যখন তোর 100 টাকা দাম আছে কিন্তু তোর ইনকাম বেড়ে গেছে 400 হয়ে গেছে, তখন তুই কটা কিনিস? তুই কিন্তু 4টে কিনিস। তাহলে তোর এই পয়েন্টটা এক্সটেন্ড হতে 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 আমার এইখানে চলে আসবে আর এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 4। তাহলে আমার আগে ডিমান্ড কার্ভটা ছিল হচ্ছে ব্লু কালার লাইনটা,
যখন তোর ইনকাম ছিল 100 টাকা, আর নতুন ডিমান্ড কার্ভ হয়ে গেল হচ্ছে গ্রিন কালার লাইনটা যখন তোর ইনকাম হলো হচ্ছে 400 টাকা। তার মানে এইখানে কিন্তু আমার প্রাইসের কোনো রোলই নেই, বিকজ প্রাইস আমার ফিক্স আছে। প্রাইস আগেও 100 টাকা ছিল, এখনো 100 টাকা আছে, কিন্তু প্রাইস 100 টাকা থাকা সত্ত্বেও আমার কিন্তু ডিমান্ড আগের থেকে এখন বেড়ে গেছে। তাহলে ডিমান্ড যদি আগের থেকে বেড়ে যায়, যদি ডিমান্ড আগের থেকে বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো ইনক্রিজ ইন ডিমান্ড। তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড। তার মানে তোর প্রাইস এক আছে, কিন্তু তোর ইনকাম যেহেতু বেড়ে গেছে, তাই জন্য আগে তুই দুটো কিনতিস, এখন তুই দুটো না, এখন তুই 4টে কিনিস। তা তুই যেহেতু 4টে কিনিস, তাহলে তুই ব্লু লাইন থেকে গ্রিন লাইনে কিন্তু শিফট করে গেলি, তাহলে এটাকে বলা হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড। তাহলে তোর আগে ডিমান্ড কার্ভটা ব্লু লাইনটা ছিল যখন তোর ইনকাম ছিল 200 টাকা, তুই দুটো প্রোডাক্ট কিনতিস, আর এখন তোর প্রাইস 100 টাকাই আছে, কিন্তু তোর ইনকাম বেড়ে গেছে 400 টাকা, তোর ডিমান্ড কার্ভটা হয়ে গেল গ্রিন লাইনটা। তাহলে তোর আলটিমেটলি ডিমান্ড কার্ভটা এদিকে সরে গেল, সরে গিয়ে তোর ডিমান্ড কিন্তু বেড়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার যদি উল্টো কেসটা হতো, ধর এখানে যদি উল্টো কেসটা হতো, ধর তোর 100 টাকাই দাম আছে, তোর ইনকাম কমে গিয়ে 100 টাকা হয়ে গেল, তাহলে কটা কিনতে পারবি এবার? তাহলে তুই একটাই কিনতে পারবি, একটাই কিনতে পারবি। তাহলে দেখ তো তখন কি হতো, ধর তোর 100 টাকাই দাম, 100 টাকাই দাম, তুই আগে কিনতিস হচ্ছে দুটো, তুই আগে কিনতিস দুটো যখন তোর 200 টাকা ইনকাম ছিল, যখন তোর 200 টাকা ইনকাম ছিল, তাই তো, যখন তোর 200 টাকা ইনকাম ছিল। আর যদি তোর ইনকামটা 200 টাকা থেকে কমে আলটিমেটলি এবার 100 টাকা হয়ে যায়, তাহলে কি তুই আর দুটো কিনতে পারবি? তার উত্তর হচ্ছে না। তখন তোর ডিমান্ড কার্ভটা কিন্তু বাদিকে সরে আসবে, এবং তোর নতুন এই পয়েন্টে হবে, এবং তোর নতুন হবে হচ্ছে তুই একখানা মাত্র কিনতে পারবি। তাহলে যখন তোর ডিমান্ডটা কমে গেল ফর ইনকামটা, তোর যখন ইনকাম কমে গেল বলে ডিমান্ড কমে গেল, তখন তোর ডিমান্ড কমে যাওয়ার কারণে তো তুই তখন আগে দুটো কিনতিস, এখন একটা কিনিস, এইটাকে তখন আমরা বলছি হচ্ছে ডিক্রিজ ইন ডিমান্ড। এটাকে তখন আমরা বলি হচ্ছে ডিক্রিজ ইন ডিমান্ড। তাহলে আমরা ভালো করে একটা জিনিস দেখ, এই কেসটাই দেখিস, ইনক্রিজ দেখিস বা ডিক্রিজ দেখিস, এখানে কোথাও কি আমরা একই পয়েন্ট দিয়ে মুভমেন্ট করছি? এখানে কোথাও কি আমরা একই পয়েন্টে মুভমেন্ট করছি ডিমান্ড কার্ভের? করছি কিন্তু না। ডিমান্ড কার্ভটা কিন্তু আমার নয়, যদি ডিমান্ডটা বেড়ে যায় তাহলে কোন দিকে শিফট করছে? তাহলে রাইটওয়ার্ড শিফট করছে। আর যদি ডিমান্ডটা কমে যায় তাহলে কোন দিকে শিফট করছে? লেফটওয়ার্ড শিফট করছে। তাহলে যেহেতু শিফট করছে, তাই জন্য এইটাকে বলা হয় শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। এটাকে বলা হয় শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ, বা অনেকে বলে চেঞ্জ ইন ডিমান্ড। চেঞ্জ ইন ডিমান্ড, অনেকে বলে চেঞ্জ ইন ডিমান্ড। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড এন্ড হোয়াট ইজ দ্য এন্ড চেঞ্জ ইন ডিমান্ড? বল দেখি এক কথায়, এক কথায় না, একটু সময় নিয়ে বল দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এন্ড হোয়াট ইজ দ্য এন্ড চেঞ্জ ইন ডিমান্ড? এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমাকে দুটো কি পয়েন্ট বল, যেটা তোর মনে হলো পড়ে, দুখানা কি পয়েন্ট বল। চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেন্টের মানে চেঞ্জিং যে ফ্যাক্টর ডিটারমিনেন্ট যেটা সেটা হচ্ছে প্রাইস, আর শিফট অফ ডিমান্ড কার্ভের মানে যে ফ্যাক্টর সেটা হচ্ছে ইনকাম চেঞ্জ ওভার। একদম, ভেরি গুড। আর আরেকটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট, ডায়াগ্রামটাকে এক্সপ্লেন কর না, আরেকটা পয়েন্ট পেয়ে যাবি। আরেকটা পয়েন্ট, মানে একই জায়গায় স্লোপ ফিক্স থাকছে কিন্তু শিফট অফ ডিমান্ড কার্ভে রাইট ওয়ার্ড বা লেফট ওয়ার্ড শিফট। হ্যাঁ, তার মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে আমরা একই ডিমান্ড কার্ভের বিভিন্ন পয়েন্টে মুভ করছি, তাই তো, কিন্তু চেঞ্জ ইন ডিমান্ডের ক্ষেত্রে আমাদের ডিমান্ড কার্ভটাই পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে, আমার ডিমান্ড কার্ভটাই পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে। এবার আমাকে বল, যদি ডিমান্ড বেড়ে যায় শিফট অফ ডিমান্ডের ক্ষেত্রে, তাহলে ডিমান্ড কার্ভটা কোন দিকে শিফট করে, রাইট ওয়ার্ড না লেফট ওয়ার্ড? যদি বেড়ে যায় কোন দিকে শিফট করে? রাইট ওয়ার্ড। আর যদি কমে যায় তাহলে লেফট ওয়ার্ড। তাহলে হয়ে গেল, এটা বুঝে গেলি। তার মানে এটা ইনকাম শুধু বলে নয়, আমি ইনকাম দিয়ে এক্সাম্পল দিলাম, এটা ইনকামের জায়গায় অনেক কিছু হতে পারে, তোর ফ্যামিলি হাউস হোল্ড সাইজ হতে পারে। তাহলে তোকে যদি আমি এক কথায় একটা কথা বলি, যেটা মাথায় রাখলে সারা জীবন আর এটা ভুলবি না, when the demand changes due to the change of the own price of the product, then we call it as চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। যখন কোনো প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ করে,
নিজের দামের পরিবর্তনের জন্য, তখন আমরা সেটাকে বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। অ্যান্ড ইফ দ্য ডিমান্ড চেঞ্জেস ডিউ টু দ্য আদার ফ্যাক্টরস অফ ডিমান্ড রাদার দ্যান ইটস ওন প্রাইস, নিজের দাম ছাড়া যে কোনো ফ্যাক্টরের জন্য যদি চাহিদার পরিবর্তন হয়, ডিমান্ডের চেঞ্জ হয়, দেন উই কল ইট অ্যাজ চেঞ্জ ইন ডিমান্ড বা শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। ঠিক আছে, খুব সহজে বোঝা গেল, তাহলে অসুবিধা নেই। নিজের দামের পরিবর্তনের চেঞ্জ হলেই কি হবে? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আর যদি আমার আলটিমেটলি অন্য কোনো ফ্যাক্টরের জন্য হয়, ইনকাম, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, অ্যাডভার্টাইজমেন্ট, ফ্যামিলি সাইজ, যে কোনো কারণের জন্য যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিমান্ড। শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। ঠিক আছে, চল একটা ডায়াগ্রামে দুটোকে, এটা চারটেকে ভাগ করে করে পড়ালাম, একটাতে দুটোকে এঁকে ফেলি, একটাকে দুটোকে এঁকে ফেললে এটা অবধি, এই অবধি তাহলে আজকের একটা জায়গা কভার হয়ে থাকবে। দাঁড়া, এইখানে অবধি তোর বলে দিচ্ছি। আচ্ছা না, এক্সেপশনসটাও পড়িয়ে দেবো, তাহলে একটা জায়গা, এই সাপ্লাইটা পরের দিন থেকে ধরবো, এক্সেপশনসটা পড়িয়ে দিলে আমাদের ডিমান্ডের পার্টটা ইয়ে হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়া, এইটা হচ্ছে, ধর আমি একটা ডায়াগ্রামই আঁকি। ওহো, আচ্ছা ধর এটা আমার একটা ডিমান্ড কার্ভ। ঠিক আছে, ধর প্রাইস হচ্ছে 100, এটা 50। ঠিক আছে, তা যদি আমার এইটা থেকে 100 যখন, তখন আমি ডিমান্ড করি হচ্ছে, কথার কথা বলছি 4, আর যখন 50 তখন আমি ডিমান্ড করি হচ্ছে 6। তাহলে এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মুভমেন্ট, এটাকে কি বলবি? তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মুভমেন্ট, এটাকে কি বলবি? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, একদম ঠিক আছে। আর যদি আমার কালকে প্রাইসটা ধর 100ই হয়েছে, ফিক্সড প্রাইসটা ধর 100ই ফিক্সড আছে, কিন্তু যদি আমি দেখি যে আমার ইনকাম বেড়ে গেছে, তাহলে আমার ডিমান্ড যদি বেড়ে যায়, মানে ধর আমার যেই জিনিসটা আমি আগে 4টে কিনতাম, এখন আমি 6টা কিনি, যেই জিনিসটা 4টে কিনতাম এখন 6টা কিনি, তাহলে তখন কি হবে? ডিমান্ড কার্ভটা কি হবে? তখন ডিমান্ড কার্ভটা কি হবে? শিফট অফ ডিমান্ড। তাহলে আমার এইখান থেকে একটা নতুন ডিমান্ড কার্ভ আসবে এবং আমার এই পয়েন্টে গিয়ে দুটো ইন্টারসেক্ট করবে, তাহলে শিফট হয়ে গেল। তাহলে একই ডায়াগ্রামেও আমরা চাইলে এটাকে আঁকতে পারি। ঠিক আছে, একই ডায়াগ্রামেও আমরা চাইলে এটাকে আঁকতে পারি। ঠিক আছে, পরীক্ষায় এই কোয়েশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এই কোয়েশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। কখনো এতগুলো ডায়াগ্রাম আঁকবি না, মানে এতগুলো এই 4টেকে আলাদা আলাদা করে আঁকবি না, দুটোকে দেখাবি। তুই যদি মনে করিস যে এইটাকে এক্সটেনশন দিয়ে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেডটা দেখাবি, বা কন্ট্রাকশন দিয়ে দেখাতে পারিস, আর ইনক্রিজ বা ডিক্রিজ যে কোনো একটাকে দিয়ে চেঞ্জ ইন ডিমান্ডটাকে দেখাবি, যে কোনো একটাকে দিয়ে দুটো কেসকে দেখাবি। ঠিক আছে, 4টাকেই আঁকতে হবে না, টাইম কনজিউমিং ব্যাপার, পরীক্ষায় লিখতে কিন্তু অনেক সময় চলে যাবে। ঠিক আছে, আমি আমার পরীক্ষার সময় কিন্তু ফার্স্ট আমার জীবনের মাইক্রো ইকোনমিক্স পরীক্ষায়, আমি যখন ফার্স্ট এক্সামে বসি, আমি কিন্তু প্রায় 12 নম্বর ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছিল, কারণ কি একটাকে অনেক বড় বড় করে লিখেছিলাম। প্রথমে ভেবেছিলাম প্রচুর সময় এক্সট্রা টাইম পাচ্ছে, এক্সট্রা কোয়েশ্চেন লিখতেই চলে এসেছিলাম, তখন কিন্তু আমাকে 12 নম্বর ছেড়ে দিয়ে চলে আসতে হয়। আমার জীবনে কিন্তু এটা খুব শিক্ষা, তাই জন্য বলি বেশি আঁকতে যাবি না, দুটো ছেড়ে দিবি, দুটো একে ছেড়ে দিবি। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে আমরা এত কথা বললাম যে ডিমান্ড ডিমান্ড, প্রাইস বাড়লেই হয়, প্রাইস কমলেই হয়, এত যে আমরা কথা বললাম, এটার এক্সেপশনস কি নেই? অবশ্যই আছে। এবার আমরা দেখবো হচ্ছে এক্সেপশনস টু দ্য ল অফ ডিমান্ড। তাহলে আমাদের ডিমান্ডের পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, প্রথম এক্সেপশন, সেটাকে বলছি গিফেন গুডস। গিফেন গুডস খুব একটা ইন্টারেস্টিং স্টোরি। রবার্ট গিফেন আয়ারল্যান্ডের একজন প্রফেসর ছিলেন। রবার্ট গিফেন হচ্ছে আয়ারল্যান্ডের একজন প্রফেসর। সে দেখেছিল, আচ্ছা ধর তোকে যদি আমি জিজ্ঞেস করি তো স্টেপল ফুড কি, তোকে যদি আমি জিজ্ঞেস করি তো স্টেপল ফুড কি, মানে আমাদের স্টেপল ফুড কি? আমরা পড়েছি ছোটবেলা থেকে, রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, তাই তো, কারণ কি আমরা ভাতটাকেই সবসময় কনজিউম করি। আয়ারল্যান্ডের একটা স্টেপল ফুড হচ্ছে পোটাটো, আলু। ঠিক আছে, তো রবার্ট গিফেন দেখছে একটা সময় যে যখন আলুর দাম আয়ারল্যান্ডে বেড়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, তখন আলুর ডিমান্ডও মারাত্মক পরিমাণে কমছে না, উল্টে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, ওর ডিমান্ড কিন্তু কমছে না। তখন রবার্ট গিফেন বুঝতে পারলো যে তার মানে এটার দাম যতই বাড়ুক, এর কোনো পারফেক্ট সাবস্টিটিউশন নেই। তোকে যদি এখন বলা হয় যে, বা আমাদের পরিবারের সবাইকে বলা হয় যে
আমরা ভাতের চালের দাম প্রচুর, চালের দাম তো প্রচুর বেড়েছে, মানে আমি তুই ছোট হওয়া থেকে বড় হওয়া পর্যন্ত তো দেখেছি চালের দাম প্রচুর বেড়েছে। আমার বাবা বা তোর বাবা যেই পয়সায় চাল কিনতো, আমি আর তুই সেই পয়সায় কোনোদিন চাল কিনবো না, বা আমাদের পরবর্তী জন্ম সেটাও কিনবে না, আরো বেশি দামে কিনবে। কিন্তু তুই কি দেখেছিস চালের ডিমান্ড কখনো ফল করছে? তার উত্তর হচ্ছে না। উল্টে কিন্তু মানুষের পরিবার বাড়ছে, পপুলেশন বাড়ছে, চালের ডিমান্ড কিন্তু দিনে দিনে আরো বাড়ছে। রবার্ট গিফেন ঠিক এই জিনিসটাই আয়ারল্যান্ডে লক্ষ্য করেছিল, যে আয়ারল্যান্ডের যেহেতু স্টেপল ফুড হচ্ছে পটাটো, ও দেখেছিল পটাটোর দাম যতই বাড়ছে, পটাটোর কিন্তু যেহেতু ওখানে কোনো সাবস্টিটিউট নেই, তাই জন্য কিন্তু পটাটোর ডিমান্ডও কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে, পটাটোর ডিমান্ডও কিন্তু মারাত্মক পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য বলা হয় এটাকে গিফেন গুডস। গিফেন গুডস তার মানে কোন গুডস? যেগুলো হচ্ছে তোর কাছে নেসেসারি। নুন, লবণ, লবণ যে পয়সায় আগে কিন্তু মানুষ কি এখন এই পয়সায় কেনে না, কিন্তু এটা নেসেসারি, এটা ছাড়া চলবে না মানুষ। চিনি, যার কোনো সাবস্টিটিউট। এর কোনো সাবস্টিটিউট নেই, একদম এক্স্যাক্টলি, যার কোনো সাবস্টিটিউট নেই তার কিন্তু সেটাকে, তাই জন্য রবার্ট গিফেন তখন, যেহেতু রবার্ট গিফেন প্রথমে দেখেছিল, তাই জন্য কিন্তু বলা হলো এটাকে গিফেন গুডস, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে ভেবলেন গুডস, খুব ইম্পর্টেন্ট। ভেবলেন গুডস হচ্ছে যে, দেখবি আমরা যখন পুজোয় জামা কাপড় কিনতে যাই, আমরা দেখি যে আমাদের কাছে ওই ইয়েতে, মানে আমাদের জামাটাকে আমরা হাত দিয়ে দেখে বলি বাপরে এর কোয়ালিটি খুব ভালো, তাই জন্য এত দাম। আমরা করি না? মানে আমরা প্যান্টালুন্সে গেলে বা বড় বড় শপিং মলে গেলে আমরা জামাটার হাত হাত দিয়ে দেখি, ওরে বাবা। তার মানে সামটাইমস পিউপিল জাজ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, বা পিউপিল জাজ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট বাই ইটস কোয়ালিটি। তাই জন্য কি হয়, অনেক সময় কোনো জিনিসের দাম যত বাড়তে থাকে তার ডিমান্ডও বাড়তে থাকে। মানে যেরকম হচ্ছে, একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আইফোন। আইফোনের ডিমান্ড কি নেই? আইফোনের দাম তো প্রচন্ড পরিমাণে। তা আইফোনের ডিমান্ড কি নেই? প্রচন্ড পরিমাণে আছে। কেন? কারণ কি, মানুষ কিন্তু তার কোয়ালিটি দিয়ে জাজ করে, মানুষ কিন্তু তার দাম দিয়ে তাকে জাজ করে না। তাই জন্য দেয়ার আর সাম প্রোডাক্টস যেটাকে আমরা বলি ভেবলেন গুডস। ভেবলেন গুডস মানে হচ্ছে আমরা কিন্তু তার আলটিমেটলি কোয়ালিটি দিয়ে জাজ করি। এটা জামা কাপড় কেনার সময় খুব হয়, আমরা জামা কাপড় কিনতে গিয়ে দেখি যে এর প্রোডাক্ট, ও বাপরে খুব ভালো হবে, এই শার্টের কোয়ালিটি খুব ভালো, এর কাপড় খুব ভালো, তাই জন্য এর দাম এত বেশি। তাহলে শার্টের কোয়ালিটি ভালো বলে তার দাম বেশি, সেটাকে আমরা, তার মানে সেটাকে আমরা শোকেস করি, তার দামটাকে কিন্তু আমরা দেখি না ওরকম ভাবে, তার দামটাকে আমরা ওখানে ইয়ে করি না। তাই জন্য কিছু প্রোডাক্ট আছে যাকে আমরা তাদের কখনো প্রাইস দিয়ে জাজ করি না, তার কোয়ালিটি দিয়ে জাজ করি। আর যেহেতু তার কোয়ালিটি দিয়ে জাজ করি, তাকে আমরা যতই দাম বাড়তে থাকে তাকে আমরা ডিমান্ডও বাড়াতে থাকি। একটা ক্লাসিক এক্সাম্পল দিলাম আইফোন, আর একটা ভালো এক্সাম্পল দেখবি ঘড়ি। অনেকের ঘড়ির শখ থাকে, প্রিমিয়াম ওয়াচেস, খুব দামি দামি ঘড়ি। দেখবি যত ঘড়ির দাম বাড়তে থাকে তত মানুষের কিন্তু ওই ঘড়ির প্রতি চাহিদা কিন্তু আস্তে 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 বাড়তে থাকে, ঠিক আছে। তার মানে দেয়ার আর সাম গুডস হুইচ পিপল জাজ বাই দেয়ার কোয়ালিটি, নট বাই দেয়ার প্রাইস, and as a result what happens, as the price of those products increases, the demand for those products also increases, okay, and those goods are known as Veblen goods, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস চেঞ্জ। ফিউচার প্রাইস চেঞ্জের এক্সপেকটেশন মানে হচ্ছে, এই মাত্র এক্সাম্পল দিচ্ছিলাম যে ধর ওই কোভিড এর সময় ক্লাসিক এক্সাম্পল, জিনিসপত্রের দাম বাড়বে বলে লোকজন কি করছিল, বেশি বেশি করে জিনিসপত্র কিনে বাড়িতে স্টক করে দিচ্ছিল। বা তোকে যদি আজকেই হয়তো খবরে দেখালো বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল, আমাদের দেশে চালের দাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে, তার কারণ হচ্ছে এবারে চাল প্রোডাকশন খারাপ হয়েছে। তা আমরা কি করবো এক্ষুনি, যে তার মানে চালের দাম পরবর্তীকালে বিশাল বেড়ে যাবে। তা চালের দাম যদি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তাহলে আমি তুই কি করবো, সবাই আমরা বেশি বেশি করে চাল এখনই কিনে কিন্তু রেখে দেবো বাড়িতে স্টক করে। তার মানে যখনই আমাদের ফিউচার প্রাইস, মানে পরবর্তী জীবনের প্রাইসটা যখন বাড়তে থাকে, তার এক্সপেকটেশন যখনই আমরা করে ফেলি যে বাড়বে, তখন কিন্তু আলটিমেটলি সেটাকে আমরা বেশি বেশি করে ডিমান্ড এই মুহূর্তে করে ফেলি, ঠিক আছে। আর একটা হচ্ছে নেসেসিটিস অ্যান্ড বেসিক গুডস, যেটা এইমাত্র আলোচনা করছিলাম, ওটাও একটা ব্যাপার। আর একটা হচ্ছে এমার্জেন্সিস অ্যান্ড প্যানিক বাইং, এইমাত্র বলছিলাম স্যানিটাইজার, স্টেপে, মানে যেগুলো আমরা খাই স্টেপল গুড বা স্যানিটাইজার, সেগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের এমার্জেন্সি অ্যান্ড প্যানিক বাইং। আর একটা এখানে, যেখানে আর একটা এক্সাম্পল দেওয়া নেই সেটা অ্যাড করতে পারিস। আর একটা এক্সাম্পল হচ্ছে যেগুলো হচ্ছে অ্যাডিক্টেড প্রোডাক্টস। অ্যাডিক্টেড প্রোডাক্টস এর কিন্তু প্রাইসের সাথে ডিমান্ডের কিন্তু কোনো রিলেশন নেই। তার এক্সাম্পল হচ্ছে সিগারেটস, তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে বা পান মশালা যেগুলো বিক্রি হয়, সেগুলো অ্যাডিক্টেড প্রোডাক্টস। সরকার যতই ট্যাক্স চাপাক, যতই দাম বাড়ুক,
সেই জিনিসের দাম যতই বাড়তে থাকুক, তার ডিমান্ড যত প্রাইস বাড়বে তত কিন্তু ডিমান্ড বাড়বে, তার কিন্তু কোনো ডিমান্ড ফল হয় না মার্কেটে। তাহলে অ্যাডিক্টেড প্রোডাক্টসটাকে কিন্তু এখানেও তুই আর একটা এক্সাম্পল হিসাবে কিন্তু অ্যাড করে দিতে পারিস, ঠিক আছে? প্রাইস অফ এই ডিমান্ড ফর অ্যাডিক্টেড প্রোডাক্টস, মানে অ্যালকোহল হতে পারে, সিগারেটস হতে পারে, বা পান মশলা হতে পারে, বা বিভিন্ন রকম অন্য যে নেশা যে দ্রব্য, সেগুলো করলে কিন্তু সেগুলো যতই প্রাইসের ভ্যালু বাড়ুক, তার কিন্তু প্রোডাক্টের ডিমান্ড কখনো মার্কেটে ফল করে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে এক্সেপশন ফর দ্য ল অফ ডিমান্ড, ঠিক আছে? দেখ এই অবধি সবটা বোঝা গেছে? ভালো করে দেখে নে, বোঝা গেছে? হ্যাঁ স্যার।